গেছিলাম, তো অ্যাসেম্বলিটা শুরু করতে লেট করেছিল, যার কারণে তোমার প্রোগ্রামে আসলে একটু ঢুকতে লেট হয়েছে, যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তো ধন্যবাদ। আমাদের আসলে দুটি বিষয় নিয়ে জাকারিয়া আমাকে আজকে আলাপ করতে বললো, একটা হচ্ছে এলিভেট রোড ট্র্যাক, একটি হচ্ছে ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টরের যে কাজগুলো, দ্যাট মিনস ইন্টারন্যাশনালি আমরা নিজেদেরকে আরো কিভাবে ইনভলভ করতে পারি, এনগেজ করতে পারি। তো আসলে এলিভেট রোড ট্র্যাক, এলিভেট এই রোড ট্র্যাক, এই শব্দটি রোড ট্র্যাক এখন একটি হট কেক। গত প্রায় 6 মাস ধরেই এটি খুব বেশি আলোচিত সমালোচিত হচ্ছে, কারণ আমরা অনেক বেশি এটা নিয়ে কথা বলি, অনেকের ভিতরে অনেক কনফিউশন থাকে, যেটি জাকারিয়া অলরেডি বললো যে কোন নিয়মটি কখন থেকে অ্যাপ্লিকেবল এবং আসলে এইগুলো কেন করা হলো। হঠাৎ করে গত 1968 সালকে আমরা একভাবে চলে আসছিলাম, অলমোস্ট 50 বছরের বেশি সময়। 50 বছরের পরে কেন হঠাৎ করে আসলে রোড ট্র্যাক্টের এই চেঞ্জ গুলো আনা দরকার হলো, বা এই চেঞ্জ গুলো আনার পরে রোড ট্র্যাক্টের ফিউচার কি, হোয়াট ইজ দ্য ফিউচার অফ দ্য রোড ট্র্যাক অ্যাকচুয়ালি। তো এটা নিয়েও আমি হয়তো একটু কথা বলার চেষ্টা করব, যে এটা কেন আসলো, কোথা থেকে আসলো এবং কোন পারপাসে আসলে রোটারি চিন্তা ভাবনাগুলো তারা করেছে অ্যাকচুয়ালি। তো এলিভেট কথাটির মানে হয়তো অলরেডি আপনারা জানেন, ইট মিনস অ্যাকচুয়ালি রেইজ অর লিফট টু এ মোর ইম্পর্টেন্ট অ্যান্ড হায়ার পজিশন। দ্যাট মিনস আমাদের বর্তমান যে পজিশন আমরা বিলংস করি, যে পজিশনে আমরা আছি তার থেকে একটু আপার পজিশন, বা আমাদেরকে একটু লিফট করা হয় একটু উপরে, বাট বেশি আরেকটু ইম্পর্টেন্স দেওয়ার চেষ্টা করা হচ্ছে আসলে। তো এটি হচ্ছে এলিভেট কথাটার মানে। দ্যাট মিনস এলিভেট রোড ট্র্যাক এই কথাটির মাধ্যমে রোড ট্র্যাককে আরো বেশি ইম্পর্টেন্স দিয়েছে রোড ট্র্যাক ইন্টারন্যাশনাল। তো যাক, আমি একটু 1 মিনিট সময় নিচ্ছি, আমার এখানে আজান হচ্ছে, আজানটি শেষ করার পরে আমি আমার কথা আবার একটু কন্টিনিউ করছি। সবাইকে ধন্যবাদ একটু ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য। তো আসলে যে কথা বলছিলাম আসলে, যে এটি হচ্ছে এলিভেট কথার মানে। তো আসলে এই ধারণাটি আসলে রোটারি ইন্টারন্যাশনালে কে নিয়ে আসলো এটি অনেকেরই জানা দরকার, অথবা সেই মানুষটিকে সম্মান জানানো দরকার। আমরা তোমার নিয়মগুলো অলরেডি অনেকে জানি যে চেঞ্জ গুলো আসলো, বাট এই চেঞ্জ গুলোর আসলে প্রস্তাবনাটি রোটারি ইন্টারন্যাশনাল কে দিয়েছিল বা কে বেশি সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল, সেটা জানা দরকার। তিনি হচ্ছেন ইমিডিয়েট পাস্ট রোটারি ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট ব্যারি র্যাসিন। খুব বয়স্ক একজন মানুষ, দেখতে অনেকটা দাদুর মতো দেখতে,
হয়তো অনেকে ফেসবুকে তাকে দেখে থাকবেন। তিনি 2018-19 সালে রোটারি ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট ছিলেন। He is the first who formally proposed the expanding of definition of Rotary membership, both including Rotary and Rotaract actually. আমরা Rotaract আসলে Rotary International মেম্বার ছিলাম না, এটা হয়তো অনেকেই জানেন। আমরা ছিলাম Rotary International একটি Rotary International একটি প্রোগ্রাম, দ্যাট মিন্স হচ্ছে যে জাকারিয়াকে অনুরোধ করব বাকিদেরকে একটু মিট করে দেওয়ার জন্য। আমরা যখন কোশ্চেন আনসার সেশন নিব তখন আবার আনমিট করে দিলে হবে। তো আমাদের আসলে আমরা রোটারেক্ট যারা করি, আসলে রোটারেক্ট ছিল রোটারি ইন্টারন্যাশনাল একটি প্রোগ্রাম। দ্যাট মিন্স যেমন আপনি অনেকে রায়লা করেন, রায়লা কিন্তু রোটারি ইন্টারন্যাশনাল একটি প্রোগ্রাম, ইন্টারেক্ট একটি প্রোগ্রাম, রোটারি ইউথ এক্সচেঞ্জ একটি প্রোগ্রাম। দ্যাট মিন্স রোটারি ইন্টারন্যাশনাল 10-12টি এরকম প্রোগ্রাম আছে যেগুলো আসলে তার ভিতরে একটি ছিল রোটারেক্ট। তো Barry Rassin is the first to propose the proposal actually যে রোটারেক্টদেরকে আমাদের ফুল মেম্বারশিপ দিতে হবে রোটারি ইন্টারন্যাশনাল ক্ষেত্রে, এবং দিলে আমরা কিছু রোটারি ইন্টারন্যাশনাল কিছু অ্যাডভান্টেজ বা কিছু এখান থেকে কিছু সুবিধা পাবে। তো এটি আসলে তিনি ফার্স্ট প্রপোজ করেন। আর রোটারি ইন্টারন্যাশনাল একটি কাউন্সিল অফ লেজিসলেশন আছে, আপনারা জানেন। কাউন্সিল অফ লেজিসলেশন হচ্ছে এমন একটি কমিটি যে কমিটি প্রতি 3 বছর পর পর মিট করে এবং রোটারির যে বাইলস অথবা রোটারির যে গভর্নিং যে বিষয়গুলো আছে, নিয়ম নীতিগুলো আছে, সেই নিয়ম নীতি কোনো চেঞ্জ করতে হলে কাউন্সিল অফ লেজিসলেশন উপস্থাপন করতে হয়। সেখানে ভোটাভুটি হয় এবং ভোটাভুটি সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এই ডিসিশন গুলো আসে। তো গত বছর দ্যাট মিনস 2019 সালের এপ্রিলে এই কাউন্সিল অফ লেজিসলেশনের মিটিংটি হয় এবং সেই মিটিং এ সারা পৃথিবীর বিভিন্ন রোটারি ডিস্ট্রিক্টের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং সেখানে ব্যারি রাসিনের প্রস্তাবনা অনুযায়ী রোটারেক্টকে রোটারি ফুল মেম্বারশিপ দেওয়ার জন্য আসলে প্রস্তাবনাটি উঠানো হয়। এবং অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে যে প্রথম যে প্রস্তাবনাটি কাউন্সিল অফ লেজিসলেশনে তোলা হয়, প্রথম দিনই আসলে এটা ভোটাভুটিতে হেরে যায়। এটা আসলে আমাদের অনেকে জানা নেই যে আমাদের যে এই যে আমরা যে চেঞ্জ গুলো আসছে, এই রোটারি যে ফুল মেম্বারশিপ পাচ্ছে, এটা যে প্রথম প্রস্তাবনাটি কাউন্সিল অফ লেজিসলেশনে তোলা হয় তখন কিন্তু এটা প্রথম ভোটাভুটিতে হেরে যায়। তখন পরের দিন দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে রোটারেক্টর বা পিডিআরআর বা যারা ইয়ুথ রোটারিয়ান আছে অনেকেই বিষয়টি সমালোচনা করতে থাকেন অথবা পক্ষে বিপক্ষে লেখালেখি হয় এবং পরের দিন রোটারি ইন্টারন্যাশনাল এটি ফলো আপ করে প্রস্তাবনাটি আবার কাউন্সিল অফ লেজিসলেশনে দ্বিতীয়বারের মতো তোলে এবং আল্লাহ অনেক অশেষ রহমতে এবং আমাদের জন্য অনেক গুড লাক যে দ্বিতীয় ভোটাভুটিতে এটি আসলে কাউন্সিল অফ লেজিসলেশনে পাস হয়। তো এটি হচ্ছে সংক্ষিপ্ত ইতিহাস। 2019 সালে এপ্রিল মাসে আমরা আসলে এই ভোটাভুটিতে আমরা রোটারি ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ লেজিসলেশনে আমাদের পক্ষে একটি মত আসে, সেটি হচ্ছে যে আমরা রোটারি ইন্টারন্যাশনাল ফুল মেম্বারশিপ পাই। এবং পরবর্তীতে আমাদের এই বছরে যিনি আরআই প্রেসিডেন্ট মার্ক মেলোনি, তিনি একটি কমিটি করেন। সেই কমিটি হচ্ছে যে এলিভেট রোটারেক্ট টাস্ক ফোর্স। এই টাস্ক ফোর্সটিকে দায়িত্ব দেওয়া হয় যে আমরা যেহেতু ফুল মেম্বারশিপ রোটারেক্টকে দিচ্ছি, তো রোটারেক্টে আর কি কি চেঞ্জ আনা যায় সেটি করার জন্য তিনি একটা টাস্ক ফোর্স করে দেন এবং এই টাস্ক ফোর্সের প্রধান ছিলেন বা চেয়ারম্যান ছিলেন হচ্ছে রোটারি ইন্টারন্যাশনাল ট্রেজারার, তার নাম হচ্ছে ডেভিড স্ট্রোভাল, হয়তো অনেকে নামটি জানেন না। তিনি ছিলেন এই আমাদের এই টাস্ক ফোর্সের প্রধান এবং তার নেতৃত্বে একটি কমিটি হয়। সেই কমিটিতে বোথ রোটারেক্ট এন্ড রোটারিয়ান বোথ আর ইনক্লুডেড, রোটারি এবং রোটারেক্টের সমন্বয়ে একটি টাস্ক ফোর্স হয় এবং সেই টাস্ক ফোর্স কিছু আসলে তারা সাজেশন তারা রোটারি ইন্টারন্যাশনাল কেসে দেয়, সেই সাজেশনের ভিত্তিতেই আসলে এই চেঞ্জ গুলো আসে। তো আমাদের কি কি চেঞ্জ আসছে সেটা হয়তো অনেকে জানেন, আমি একটু পয়েন্ট আকারে বলি তাহলে হয়তো সবার বুঝতে সুবিধা হবে। 1 নম্বর পয়েন্ট অলরেডি বলে দিলাম, সেটি হচ্ছে যে আমাদের মেম্বারশিপ, আমরা এখন থেকে ফুল মেম্বার। আগে যেটা আমরা ছিলাম প্রোগ্রাম, এখন আর প্রোগ্রাম নাই, আমরা রোটারি ইন্টারন্যাশনাল গর্বিত মেম্বার। 2 নম্বর যে চেঞ্জ সেটি হচ্ছে যে আগে যেটা হতো যে আমাদের কোন একটি নতুন রোটারি ক্লাব করার ক্ষেত্রে আমাদের একটি রোটারি ক্লাবের স্পন্সরশিপ নিতে হতো। যেমন আমার রোটারি ক্লাব হচ্ছে রোটারি ক্লাব ঢাকা বুড়িগঙ্গা, আমার স্পন্সরিং একটি ক্লাব আছে সেটা হচ্ছে রোটারি ক্লাব অফ ঢাকা বুড়িগঙ্গা। যেমন রোটারি ক্লাব অফ ঢাকা ইউনিভার্সিটি, তাদের স্পন্সরিং ক্লাব হচ্ছে রোটারি ক্লাব অফ ঢাকা কসমোপলিটন। এরকম প্রত্যেকটি রোটারি ক্লাবের কিন্তু একটি স্পন্সরিং ক্লাব থাকে। তো রোটারি যেটা চিন্তা করছে, যেহেতু আমরা রোটারিদেরকে ফুল মেম্বারশিপ দিচ্ছি, সেক্ষেত্রে স্পন্সরের যে স্পন্সরের বিষয়টি তারা অপশনাল রেখেছে। দ্যাট মিনস হচ্ছে এটা তারা চাইলেও নিতে পারবে, আবার উইদাউট স্পন্সরশিপ ছাড়াও তারা
উইদাউট স্পন্সরশিপ তারা নতুন একটা রোটারি ক্লাব খুলতে পারবে, বা আমরা ইনক্লুডিং রানিং যেসব রোটারি ক্লাব আছে তারাও চাইলে স্পন্সরশিপ ছাড়া চলতে পারবো। দ্যাট মিনস আমাদেরকে অনেক বেশি স্বাধীনতা দিয়েছে। মানে আগে আগে আমরা ছিলাম আসলে কিছুটা রোটারিয়ানদের উপর অনেকখানি বেশি নির্ভর, সেক্ষেত্রে নির্ভরতাটি কমিয়ে আমাদেরকে অনেক বেশি স্বাধীনতা দিয়েছে রোটারি ইন্টারন্যাশনাল। 3 নম্বর যে বিষয়টা সেটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আলোচিত, সমালোচিত এই জন্য অনেকে এর সাথে এগ্রি করেন না। সেটি হচ্ছে যে আমাদের একটা এজ লিমিট ছিল বা এজের একটা বাউন্ডারি ছিল, সেটা হচ্ছে 18 থেকে 30। রোটারি ইন্টারন্যাশনাল নতুন যে সিদ্ধান্ত অনুযায়ী আমাদের লোয়ার এজ লিমিট ঠিকই আছে, দ্যাট মিনস 18, দ্যাট মিনস 18 থেকে আমরা রোটারি একটা জয়েন করতে পারবো। বাট আমাদের আপার এজ লিমিট যেটা 30 সেটা তারা উইথড্র করে নিয়েছে। দ্যাট মিনস আমাদের এখন যে কোনো বয়সের যে কেউ, মানে সাপোজ 35, 40 যে কেউ বয়সের কেউ আমাদের রোটারেক্টে জয়েন করতে পারবে বা রোটারেক্টে কন্টিনিউ করতে পারবে। এটি একটি আসলে খুব ঐতিহাসিক, আমি বলবো খুব ঐতিহাসিক সিদ্ধান্ত, কারণ এই সিদ্ধান্তের অনেক পজিটিভ এবং নেগেটিভ দিকগুলো আছে, যেগুলো আমি একটু পরে হয়তো আপনাদের সাথে আলোচনা করব। 4 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে যে আমরা কিন্তু এখন চাইলেই, আগে যেটা হতো যে আমরা কিন্তু আমাদের রোটারি যে একটা ডিস্ট্রিক্ট কমিটি গুলো থাকে, যেটা গভর্নর স্যার দিয়ে থাকেন, সেই ডিস্ট্রিক্ট কমিটিতে রোড ট্র্যাকদের ইনক্লুডিং হওয়ার কোনো সুযোগ ছিল না। অথবা আরআইতে, রোটারি ইন্টারন্যাশনাল আরআই থেকে বিভিন্ন কমিটি করেন, সেই কমিটিতেও রোড ট্র্যাকদের থাকার কোনো সুযোগ ছিল না। বর্তমানে এগুলো কারণে আমরা চাইলে রোড ট্র্যাকদেরকে চাইলে গভর্নর, ডিস্ট্রিক্ট গভর্নরও তাদের কমিটিতে রাখতে পারবেন, এবং আরআই প্রেসিডেন্ট যিনি আছেন, আরআই প্রেসিডেন্ট চাইলেও আরআই এর বিভিন্ন কমিটিতে রোটারিদেরকে রাখতে পারবে। আরেকটা খুব 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 বেশি ইম্পর্টেন্ট চেঞ্জেস সেটি হচ্ছে যে এখন হয়তো আপনারা জানেন আমরা শুধু 200 টাকা এখন আমরা ডিস্ট্রিক্টকে ডিউজ দেই, রোটারি ইন্টারন্যাশনালকে কোনো পেমেন্ট করতে হয় না। দ্যাট মিনস আমাদের মেম্বারশিপের জন্য কোনো রোটারি চার্জ করে না, যেটা হচ্ছে যে রোটারিয়ানদের করে। আপনারা হয়তো জানেন রোটারিয়ানদের বর্তমানে হচ্ছে যে অনেকে জানেন, সেটা হচ্ছে যে তাদেরকে বছরে 2 বার চার্জ করা হয়, জানুয়ারি মাসে একবার এবং জুলাই মাসে একবার। সেটি হচ্ছে 34.50, দ্যাট মিনস $34.5 করে। দ্যাট মিনস বছরে তাদের $67 পেমেন্ট করতে হয় তাদের মেম্বারশিপের জন্য রোটারি ইন্টারন্যাশনালকে। কিন্তু রোটারিদের কিন্তু কোনো পেমেন্ট করতে হয় না বর্তমানে, কিন্তু 2022 সালের জুলাই থেকে আমাদের এই পেমেন্টটি করতে হবে। তখন আমাদেরকে এটি হচ্ছে 2টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, যেটি হচ্ছে ইউনিভার্সিটি বেস ক্লাব আর হচ্ছে কমিউনিটি বেস ক্লাব। ইউনিভার্সিটি বেস ক্লাবের ক্ষেত্রে হচ্ছে $5 করে, আর কমিউনিটি বেস ক্লাবের ক্ষেত্রে হচ্ছে $8 করে। এই পেমেন্টটি আমাদেরকে করতে হবে। এই পেমেন্টটি কিভাবে আসলো, কোথা থেকে আসলো, একটু পরে আপনাদের সেই বিস্তারিত ইতিহাসটি আপনাদেরকে বলবো। আর 6 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে যে আমরা এত কিছু আমাদেরকে রোটারি চার্জ করবে, এর বিনিময়ে আমরা আসলে কি পাবো? এর বিনিময়ে আসলে রোটারি আমাদেরকে অনেক বেশি সার্ভিস দিবে। যেমন এখন আরআইতে আমাদের অ্যাক্সেস অনেক কম, মাই রোটারিতে আমাদের অ্যাক্সেস অনেক কম, অনেক কিছু যে লার্নিং সেন্টার গুলো আছে, অনেক লার্নিং টুলস আছে, টোস্ট মাস্টারের বিভিন্ন তাদের ট্রেনিং কোর্স আছে, এই কোর্স গুলোতে কিন্তু আমরা অনেকে এখন অ্যাটেন্ড করতে পারি না বা অ্যাক্সেসটি পাই না। ইন ফিউচারে রোটারি আমাদেরকে এই অ্যাক্সেসটি দিবে এবং অনেক বেশি প্রায়োরিটি দিবে, অনেক বেশি অ্যাক্সেস দিবে আরআইতে কাজ করার জন্য। তো এখন আপনাদেরকে আমি বলতে চাই যে আসলে এই ইলিভেট রোটারি টাস্ক ফোর্সটি তারা আসলে কিভাবে কাজ করেছিল। আপনারা হয়তোবা অনেকে জানেন না, এটি কিন্তু তারা একটি সার্ভে করেছিল এবং এই সার্ভেটি আসলে 2019 সালে হয়। সেই সার্ভেতে 9312টি রেসপন্স, দ্যাট মিনস সার্ভে রিপোর্ট তারা কালেক্ট করেছিল সারা ওয়ার্ল্ড থেকে। সেটি আসলে তারা সারা পৃথিবীকে 9টি ক্যাটাগরিতে বা এরিয়াতে ভাগ করে। ফার্স্ট অফ অল হচ্ছে আফ্রিকা অ্যান্ড মিডল ইস্ট, দেন হচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড অ্যান্ড প্যাসিফিক আইসল্যান্ড, দেন হচ্ছে কানাডা, ক্যারিবিয়ান আইসল্যান্ড অ্যান্ড ইউএসএ, তারপর সেন্ট্রাল অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া, ইউরোপ, জাপান, কোরিয়া, ল্যাটিন আমেরিকা অ্যান্ড সাউথ এশিয়া। সাউথ এশিয়ায় ভিতরে আমরা পড়েছি, দ্যাট মিনস বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল। তো সবচেয়ে বেশি তারা রেসপন্স কালেক্ট করেছিল ল্যাটিন আমেরিকা থেকে 2356টি, আর সাউথ এশিয়া থেকে 1696 জন তারা এই সার্ভেতে আসলে অংশগ্রহণ করে। টোটাল প্রায় 9312টি সার্ভে হয়। সেই সার্ভেতে আসলে তারা রোটারিদের কাছে শুনতে চায় যে আমরা যে চেঞ্জ গুলো করছি তোমরা কি ভাবছো বা তোমাদের আসলে অপিনিয়ন কি, ডিউজের বিষয়ে
সবচেয়ে বেশি ডিউজের প্রস্তাব করেছিল হচ্ছে কানাডা, ইউএসএ এবং ক্যারিবিয়ান আইসল্যান্ডের রোটারেক্টররা। তারা 11.40, দ্যাট মিনস প্রায় $11.5 করে তারা প্রস্তাবনা করেছিল, এবং সর্বনিম্ন প্রস্তাবনাটাই আমরাই করেছিলাম, দ্যাট মিনস সাউথ এশিয়া রোটারেক্টররা। তারা যেটা করেছিল সেটা অন অ্যান অ্যাভারেজ $6.2। তো রোটারি ইন্টারন্যাশনাল যেটা করে, এটা হচ্ছে একটি গণতান্ত্রিক সংগঠন। তারা সারা ওয়ার্ল্ডে যত রোটারেক্টর আছে তাদের সবার মতামতকে তারা একটা অ্যাভারেজ করে। সেই অ্যাভারেজ অনুযায়ী কমিউনিটি বেসের ক্ষেত্রে সেটা আসে হচ্ছে $8.43, আর ইউনিভার্সিটি বেস ক্লাবগুলোর ক্ষেত্রে হচ্ছে $6.37। তো এটাকে তারা মার্জিন করে $8 এবং $5 আনে। ইট মিনস রোটারি ইন্টারন্যাশনাল কিন্তু হুট করে চাপিয়ে দেয় না যে তোমাকে $8 দিতে হবে, তোমাকে $5 দিতে হবে। এটা কিন্তু আসলে আমাদের রোটারিদের সাথে আলোচনা করে একটা সার্ভে রিপোর্টের মাধ্যমে কিন্তু তারা এটা ফাইনালাইজ করে। এবং এটা আসলে 2019 সালের অক্টোবরে যে আরআই বোর্ড মিটিং হয়, সরি এটা জানুয়ারি 2020-এর আরআই বোর্ড মিটিং এ পাস হয়। সো এই পাস হওয়ার পরেই কিন্তু এটা আসলে আমাদের একটি বাইলসের ভিতরে এটা অলরেডি রোটারেক্টর যে স্ট্যান্ডার্ড কনস্টিটিউশন আছে সেখানে কিন্তু এটা আসলে অলরেডি ইনক্লুডেড হয়ে আছে, যেটা আমাদের 2022 সালের জুলাই থেকে আমাদের পেমেন্টটি করতে হবে। তো আমার কথা হচ্ছে যে আসলে রোটারি আসলে এই চেঞ্জেস গুলো তারা কেন আনলো বা কেন করতে চাইলো, হঠাৎ করে কেন এই প্রয়োজনীয়তা অনুভব হলো, এটা আসলে আমাদের একটু জানতে হবে বা বুঝতে হবে। দুটি বিষয় খুব বেশি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে বয়সের বিষয়টা, এজ লিমিট, দ্যাট মিনস আপার এজ লিমিটটি কেন উইথড্র করা হলো। আরেকটা হচ্ছে যে আমাদেরকে কেন একটা ডিউস অ্যাপ্লিকেবল করা হলো। এই দুটো বিষয় যদি আমরা হিস্ট্রিটা জানি বা বুঝতে চেষ্টা করি, তাহলে হয়তো আমরা অনেক বেশি ভালো রোড ট্রেকিং করতে পারবো, বা জেনে থাকলে আমাদের জিনিসগুলো অন্যকে জানাতে সুবিধা হবে। একটা মিনিট। থ্যাংক ইউ ওয়ান্স এগেন। তো আপনারা হয়তো বা অনেকেই জানেন না যে এই চেঞ্জ গুলো আনার পিছনে আসলে ইন্ডিয়ার বিভিন্ন পিডিআরআর অথবা ইন্ডিয়ার বিভিন্ন যারা রোটারি লিডার আছে তারা অনেক বেশি ইনফ্লুয়েন্সিয়াল ছিল। আমি কয়েকজনের নাম বলতে পারি, অথবা নামগুলো জানলে হয়তো আপনাদের সুবিধা হবে অন্যকে বলতে। সেটি হচ্ছে যে পিডিআরআর সৃজিতা, তিনি হচ্ছে যে কলকাতার পিডিআরআর, দ্যাট মিনস 3291 ডিস্ট্রিক্টের। বর্তমানে হচ্ছে আমি যে সংগঠনে আছি সারিক, সাউথ ইস্ট এশিয়া রোড ট্রেক ইনফরমেশন সেন্টার, এটা আমি কান্ট্রি ডিরেক্টর হিসেবে আছি, তিনি এবছর প্রেসিডেন্ট হিসেবে আছেন। তো তিনি অনেক বেশি ইনফ্লুয়েন্সিয়াল ছিলেন, এবং আরআইতে ইউএসএ তে যে মিটিং গুলো হয়েছিল, সেমিনার বা সিম্পোজিয়াম গুলো হয়ে গেছিল চেঞ্জ গুলো নিয়ে, সেখানে তিনি রোড ট্রেককে অনেকবার প্রতিনিধিত্ব করেছিলেন। আরআইতে বিভিন্ন ডিরেক্টর থাকেন, আরআই ডিরেক্টর হচ্ছেন সারা ওয়ার্ল্ড থেকে প্রায় সম্ভবত 17 জন আরআই ডিরেক্টর আছেন, যেখানে আরআই বোর্ড মিটিং হয়। বোর্ড মিটিং এ আরআই ডিরেক্টর ভোটাভুটির মাধ্যমে যে কোনো ডিসিশন পাস করেন। সেখানে ইন্ডিয়ার প্রায় 3 জন আরআই ডিরেক্টর ছিলেন, আরআই ডিরেক্টর কামাল সাংভি, আরআই ডিরেক্টর ভারত পান্ডিয়া, এবং পাস্ট আরআই ডিরেক্টর সি বাস্কাত, যাদের কথা আমি সরাসরি শোনার সৌভাগ্য হয়েছিল। আমাদের যে ডিআরআর থেকে ট্রেনিং সেমিনারটি গত এপ্রিল মাসে হয়েছিল, সেখানে তারা স্পিকার হিসেবে ছিলেন, এবং তাদের ওপিনিয়ন গুলো, তারা কিভাবে এটার সাথে ইনভলভ ছিলেন, কিভাবে তারা মতামত গুলো দিয়েছিলেন বা কেন দিয়েছিলেন, সেই বিষয়গুলো তারা ব্যাখ্যা করেছিলেন। এবং গতকালকেও আমাদের রোটারি ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট নমিনি শেখর মেহতা, যিনি একজন ইন্ডিয়ান, তিনি আমাদের সাউথ ইস্ট এশিয়ার অলমোস্ট সকল ডিআরআরদের সাথে তিনি একটা মিটিং করলেন, এবং তিনি তার মতামত সেখানে শেয়ার করলেন। তিনিও অনেক বেশি ভূমিকা রেখেছিলেন এই চেঞ্জেস গুলো আনার ক্ষেত্রে। তো আসলে প্রথম যে বিষয়টি আসি সেটা হচ্ছে বয়সের বিষয়টা, এজ লিমিটের বিষয়টা। এটি সবচেয়ে সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন আসলে এবছরের যিনি আমাদের রোটারি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল এবং সিইও, তিনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, জন হেইকোর মতে হচ্ছে যে আমাদের রোটারিদেরকে বলা হয় হচ্ছে রোটারির ডিএনএ বা রোটারির হার্ট, দ্যাট মিনস দ্য ফিউচার অফ রোটারি। আজকে রোটারিরা আগামীকালকে তারা রোটারিতে জয়েন করবে, কিন্তু খুব দুঃখের বিষয় তাদের কাছে যে স্ট্যাটিস্টিক্স আছে, তাদের কাছে যে পরিসংখ্যান আছে, তারা দেখলো যে মাত্র 5% রোটারিরা রোটারিতে জয়েন করে।
আমাদের কাছে শুনলে যেটা আসলে খুব বেশি অবাক মনে হয় যে আমরা এখন রোটেট করছি, আমরা তো 5 বছর পরে রোটারিতে জয়েন করব বা 10 বছর পরে রোটারিতে জয়েন করব, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়টি হচ্ছে যে সারা ওয়ার্ল্ডে মাত্র 5% এক্স রোটারেক্টররা তারা হচ্ছে যে রোটারিতে জয়েন করে। তো তখন আসলে রোটারি চিন্তা করলো আসলে এটা কারণ কি বা এটা এই বিষয়টা কেন হচ্ছে। তখন তারা যে ফাইন্ডিংসটি পেল সেটি হচ্ছে যে যখন 30 বছর বয়সের পরে একজন রোটারেক্টররা এই সংগঠন থেকে বিদায় নেয়, তারা কিন্তু আসলে সমাজে ওই 30 বছর বয়সে কিন্তু তারা এস্টাবলিশড হয় না। কারণ রোটারি করতে কিন্তু অর্থের প্রয়োজন হয়। ভালো একটি রোটারি ক্লাবে মেম্বার থাকতে গেলে বা অ্যাক্টিভলি রোটারি করতে গেলে অলমোস্ট আমার বাংলাদেশের পার্সপেক্টিভ বলে অলমোস্ট 50,000 টাকার মতো, মিনিমাম 50,000 টাকা রোটারিতে খরচ করতে হয়, মানে ইয়ারলি আর কি, বছরে। সো এটা আসলে সবার ক্যাপাবিলিটি থাকে না। এবং রোটারির যে একটা স্ট্যান্ডার্ড আছে, সেই স্ট্যান্ডার্ড হচ্ছে যে 40 বছরে, অন অ্যান অ্যাভারেজ 40 বছরে একজন ব্যক্তি রোটারি করার মতো তারা ক্যাপাবল হয়, বা রোটারিতে ঢোকার স্ট্যান্ডার্ড এজ হচ্ছে 40 সারা ওয়ার্ল্ডের ক্ষেত্রে। এটি হচ্ছে জন হেইকোর মতামত, স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে তিনি বলেছেন। তো এই যে 30 থেকে 40, 10টি বছরের গ্যাপ, তো দেখা যাচ্ছে কি 10টি বছরের ক্ষেত্রে অনেক রোটারেক্টররা আসলে তারা তাদের স্পিডটি বা স্পিয়ারটি হারিয়ে ফেলেন, অথবা অনেকে অন্য কোনো সংগঠনে জয়েন করেন। যেমন আমি ব্যক্তিগতভাবে দেখেছি অনেক বাংলাদেশের এক্স রোটারেক্টররা, যাদের সাথে আমার পার্সোনাল পরিচয় ছিল, তারা রোটারিতে জয়েন না করে তারা সাথে সাথে এক্স হওয়ার পরে অ্যাপেক্স ক্লাবে জয়েন করেছেন। মানে অ্যাপেক্স ক্লাবে খরচটা একটু কম, কন্ট্রিবিউশন কম করতে হয়, যেটা রোটারির ক্ষেত্রে খরচটা অনেক বেশি, কন্ট্রিবিউশনটা অনেক বেশি করতে হয়। তো দেখা যাচ্ছে যে তারা অনেকে রোটারিতে জয়েন না করে অন্য কোনো সংগঠনে জয়েন করছেন, অথবা কোথাও জয়েন করছেন না, এবং 10 বছর পরে বা 5 বছর পরে তারা আসলে রোটারি ফ্যামিলি থেকে হারিয়ে যাচ্ছেন। তো রোটারি চিন্তা করলো যে আমরা এরকম রোটারেটদেরকে হারিয়ে যেতে দিতে চাই না, তারা যতদিন মন চায় তারা রোটারেট করতে পারে। এই জন্য আসলে তারা এই রোটারি বয়সের ক্ষেত্রে আপার এজ লিমিটটি তুলে দিয়েছে। আরেকটা বিষয় হচ্ছে ইয়ত্তের সংজ্ঞা আসলে বেশ স্থান কাল পাত্র ভেদে সংস্কৃতি ভেদে ভিন্ন। যেমন আমেরিকাতে তাদের ইয়তদের যে সংজ্ঞা বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বা এশিয়ার ক্ষেত্রে কিন্তু সেম হবে না। তারা অনেক আগে বেশি, অনেক আর্লিতে তারা এস্টাবলিশড হয় সমাজে, আমাদের কিন্তু সমাজে প্রতিষ্ঠিত হতে সময় বেশি লাগে। আফ্রিকার ক্ষেত্রে বা ল্যাটিন আমেরিকার ক্ষেত্রে হয়তো পরিস্থিতি আরেক রকম। তো এক এক দেশের কালচার এক এক রকম, তাদের শিক্ষা ব্যবস্থা একরকম, তাদের সমাজে বেকারত্বের হার একরকম, তাদের ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি বা অবস্থা এক এক রকম, যার কারণে তাদের কিন্তু সমাজে প্রতিষ্ঠিত হওয়ার বয়সও কিন্তু ভিন্ন ভিন্ন। সেই জন্য রোটারি ইন্টারন্যাশনাল চিন্তা করেছে যে আমরা ইয়ুথদের কোনো বয়স নির্ধারণ করে দিব না, তার থেকে রেদার দেন তারা নিজেরাই বয়সটি নির্ধারণ করুক। দ্যাট মিনস আমাদের আপার এজ লিমিটটি হিডেন রাখা হয়েছে, এখন এটি সম্পূর্ণভাবে ক্লাবের উপরে ছেড়ে দেওয়া হয়েছে। দ্যাট মিনস আপনার ক্লাব ডিসিশন নেবে যে আপনার ক্লাবের কারা রোটারেট করবে। মিনিমাম এজ 18, আপার এজ লিমিট আপনি চাইলে এটা 30 রেখে দিতে পারেন, চাইলে আপনি 32 করতে পারেন, 35 করতে পারেন, 40 করতে পারেন, 50 করতে পারেন, এটা আপনার ইচ্ছা। এখানে রোটারি ইন্টারন্যাশনাল কোনো হস্তক্ষেপ করবে না বা ডিস্ট্রিক্টে কোনো হস্তক্ষেপ করবে না, ক্লাবের নিজস্ব চিন্তা, নিজস্ব সিদ্ধান্ত। সেক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়, আপনার ক্লাবে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনার একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে আপনার ক্লাবে যদি 20 জন মেম্বার থাকে, সেই 20 জন মেম্বারের একটি এভারেজ এজ বের করতে পারেন। সাপোজ রোটারি ক্লাব অফ গ্রিন উত্তরা, তার একটি ইয়ুথ ক্লাব, ম্যাক্সিমাম ইন্টারমিডিয়েট পাস করেছে বা এই অবস্থায় আছেন, তাদের এজ অলমোস্ট 18 থেকে 20। তারা যে ডিসিশন নিবে, রোটারি ক্লাব ঢাকা বুড়িগঙ্গা, আমার ক্লাব হয়তো সেম ডিসিশন নিবে না, কারণ আমার ক্লাবের এভারেজ এজ লিমিট অন্যরকম। সো এটা প্রত্যেকটা ক্লাবের নিজস্ব সিদ্ধান্ত, তারা তাদের এভারেজ এজ লিমিটটি বের করে তার সাথে হয়তো বা 5 বছর 10 বছর তারা অ্যাড করে তাদের ক্লাবের হাইয়েস্ট এজ লিমিটটি নির্ধারণ করতে পারে। এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। বাট রোটারি ইন্টারন্যাশনাল সিদ্ধান্তটি আপনাকে বলে দিলাম, সেটি হচ্ছে যে আপার এজ লিমিটের ক্ষেত্রে তাদের কোনো নির্দেশনা নাই। সেটি আপনি চাইলে 32, 35, 34, 36 যে কোনো একটি বয়স আপনার ক্লাবের সিদ্ধান্ত নিয়ে বোর্ড মিটিং এ পাস করে এটা আপনারা বাইলসে ইনক্লুড করে দিতে পারবেন। দ্বিতীয় যে বিষয়টি ছিল সেটি হচ্ছে যে ডিউস এর বিষয়টি কেন আসলো, আরআই কেন আমাদেরকে এই পেমেন্টটি করতে বলছে, যে তাদের ইয়ারলি কমিউনিটি বেস ক্লাব হচ্ছে $8 এবং ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট বেস ক্লাব হচ্ছে $5 করে পেমেন্ট করতে হবে। এটা আরেকটি কারণ হচ্ছে যে আমাদের যে আরআই মাই রোটারি ওয়েবসাইট আছে,
এই মাই রোটারি ওয়েবসাইটে কিন্তু রোটারিদের প্রপার ইনফরমেশনটি আপডেট করা নাই। আমি কিছুদিন আগে একটি স্ট্যাটাস দিয়েছিলাম, হয়তো অনেকেই দেখেছেন কিনা, যে আমাদের রোটারি ডিস্ট্রিক্ট 3-8 হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ ডিস্ট্রিক্ট। আমাদের অলমোস্ট 233টি ক্লাব আছে, যেটা পৃথিবীর অন্য কোনো রোটারি ডিস্ট্রিক্টে নাই। কিন্তু আমাদের আড়াইতে রিপোর্টেড মেম্বার হচ্ছে মাত্র 2300 সামথিং। কিন্তু আমাদের অরিজিনাল যদি আপনি ডিরেক্টরিতে দেখেন, ডিরেক্টরিতে কিন্তু মেম্বারের সংখ্যা অনেক বেশি, প্রায় অলমোস্ট 5000, মানে 5000 মেম্বারের মতো। দ্যাট মিনস আমাদের 50% রোটারি মেম্বার কিন্তু মাই রোটারিতে তাদের রিপোর্টিংটি করেনি। দ্যাট মিনস তারা ক্লাব থেকে ইনফরমেশনটি আপডেট করা হয়নি। সো রোটারি ইন্টারন্যাশনাল তারা যখন রোটারিদের নিয়ে যখন ডিসিশনে আসে বা কোনো সিদ্ধান্ত বসে, বোর্ড মিটিং এ রোটারি অ্যাক্টের বিষয়টি উপস্থাপন করা হয়, তখন তারা সঠিক সিদ্ধান্তটি নিতে পারে না। কারণ কি? কারণ আমাদের রোটারি অ্যাক্টরা সারা পৃথিবীতে যে সংখ্যাটি কত, নাম্বারটি কত, এটি কিন্তু রোটারি ইন্টারন্যাশনালের কাছে নাই। কারণ আমরা রোটারি অ্যাক্টররা ঠিক মতো আড়াইতে রিপোর্টিংটি করি না, বা আমাদের মেম্বারশিপ ইনফরমেশনটি আপডেটটি করি না, মাই রোটারিতে অ্যাকাউন্টটি খুলি না। তো যার কারণে রোটারি ইন্টারন্যাশনাল আমাদের কারো বেটার সার্ভিস প্রোভাইড করবে সেই সুযোগটি তারা প্রপার ভাবে ওভাবে গ্রহণ করতে পারে না। সো যখন আমাদের এই আরআই ডিউসটি আসবে, অ্যাপ্লিকেবল হবে 2022 থেকে, তখন সবারই কিন্তু মাই রোটারিতে অ্যাকাউন্ট বাধ্যতামূলক থাকতে হবে। কারণ মাই রোটারিতে অ্যাকাউন্ট না থাকলে আপনি রোটারি অ্যাক্টর না, কারণ আপনাকে কিন্তু মেম্বারশিপ ডিউসটি দিতে হচ্ছে। সো এই বিষয়টি যখন ম্যান্ডেটরি থাকবে, তখন অলমোস্ট 100% রোটারি অ্যাক্টররা কিন্তু তারা মাই রোটারিতে রিপোর্ট করতে হবে এবং তাদের একটা অ্যানুয়াল ফি দিতে হবে। তো অ্যানুয়াল ফি দিলে রোটারি বিনিময়ে আপনাকে কি দেবে? অনেক বেশি বেটার সার্ভিস। বর্তমানে আমরা যে সার্ভিসটি পাই সেটা খুবই নগণ্য। আমাদের যে কোনো কিছুর জন্য আমাদের রোটারি ক্লাবে দৌড়াইতে হয়, তাদের তাদের ছাড়া আমরা কোনো কাজ করতে পারি না। দ্যাট মিনস আমরা কিন্তু আমাদের ব্যক্তিগত স্বাধীনতাটা কিন্তু আমাদের কাছে নাই। আপনি একটা মাই রোটারির একটা অ্যাকাউন্ট করবেন, তার পিছনে রোটারিয়ানদের পিছনে সপ্তাহ পর সপ্তাহ দৌড়াতে হয়। আপনি একটা প্রজেক্ট করবেন, একটা আপনার রোস্টারটি করবেন, সেটাও আপনার রোটারিয়ানদের কাছে দৌড়াতে হয় অ্যাপ্রুভালের জন্য। দ্যাট মিনস আমাদের কিন্তু ব্যক্তিগত স্বাধীনতাটি অত বেশি ওপেন না। সো রোটারি আমাদেরকে আরো বেশি স্বাধীনতা দিতে চায়, আরো বেশি অপরচুনিটিস দিতে চায়, আরো বেশি ফ্যাসিলিটিস দিতে চায়। তো যে কোনো কিছু আসলে ফ্রি না, রোটারিতে তো ফ্রি অবশ্যই না, কারণ রোটারি হচ্ছে একটা ভলান্টিয়ার অর্গানাইজেশন। আমরা আমাদের নিজেদের টাকায় সংগঠনটি চলাই, এবং সারা পৃথিবীতে যে রোটারি সবচেয়ে বেশি ট্রান্সপারেন্ট প্রতিষ্ঠান। এটি কারণ হচ্ছে প্রতি বছর যত পৃথিবীর ভলান্টিয়ার অর্গানাইজেশন আছে, জাতিসংঘের অনেক অঙ্গ সংগঠন আছে, ইউএসএআইডি অথবা ইউনিসেফ বা অনেক অনেক সংগঠন আছে, যেখানে কিন্তু অনেক ব্যক্তি পর্যায়ে অনেকে অনেক ডোনেশন দিয়ে থাকেন। যেমন বিল গেটস, অনেক বড় বিল গেটসকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এত এত সংগঠন থাকে, আপনি রোটারিতে কেন আপনি অনুদান দিয়ে থাকেন? আপনারা অনেকে জানেন হয়তোবা, মেলিন্ডা এন্ড গেটস যে ফাউন্ডেশনটি আছে, তারা একটি তাদের বড় পরিমাণ অর্থ কিন্তু রোটারি ইন্টারন্যাশনালকে ডোনেশন দিয়ে থাকে। তখন বিল গেটস বলল যে আসলে রোটারি কোনো অ্যাডমিনিস্ট্রেশন কস্ট নেই। যেমন আপনি একটা আমাদের ক্লাব থেকে বা রোটারি ক্লাব থেকে যদি কোনো একটা প্রজেক্ট করতে হয়, ওই প্রজেক্টের জন্য যদি 1 লাখ টাকা খরচ হয়, ওই 1 লাখ টাকায় কিন্তু প্রজেক্টের পিছনে খরচ হবে। আমরা যদি কোনো মিটিং করি অথবা কোথাও যাতায়াত করি, এই যে যে খরচগুলো, এগুলো কিন্তু আমরা নিজের পকেট থেকে দেই। দ্যাট মিনস আরআই থেকে, রোটারি ফাউন্ডেশন থেকে যে টাকাটি আসে, সেটি 100%ই গরিব দুঃখী অসহায় মানুষের পিছনে খরচ করা হয়। এখানে কোনো অ্যাডমিনিস্ট্রেশন কস্ট অথবা আমরা যেটা বলে চা পানির যে খরচ, আমরা যেটা বাংলা ভাষায় বলি, অথবা যাতায়াত ট্রাভেল কস্ট, এগুলো কিন্তু ওই প্রজেক্ট থেকে খরচ করা হয় না। এটা রোটারি আমরা ব্যক্তিগতভাবে দিয়ে থাকে বা রোটারি ব্যক্তিগতভাবে খরচ করে থাকে। সো এই বিষয়গুলো হচ্ছে রোটারি সবচেয়ে ট্রান্সপারেন্ট প্রতিষ্ঠান, এবং আমরা যে এখানে অর্থটি দিব, ডিউসটি দিব, এটা কিন্তু সমাজের কল্যাণে ব্যয় হবে এবং ঘুরে ফিরে আসলে আমাদেরই উপকার হবে। এটি হচ্ছে যে ডিউসের বিষয়টি, যেটা আরআই প্রেসিডেন্ট এবং আরআই প্রেসিডেন্ট ইলেক্ট, আরআই প্রেসিডেন্ট নমিনি, তারা এটা ব্যাখ্যা এভাবে দিয়েছেন। এবং তারা বলেছেন আসলে অ্যামাউন্টটি খুব বেশি না, মানে $8 হলে কত হয় আপনি হিসাব করলে হচ্ছে 700 টাকার মতো। তা আমরা আসলে বছরে 700 টাকা দিতে পারবো না, এটা আসলে খুব চিন্তা করলে আসলে খুব ছোট একটি অ্যামাউন্ট। কারণ আমরা অনেক সময় রেস্টুরেন্টেই একদিনে বন্ধুদের সাথে 700 টাকার বেশি খরচ করে থাকি। একটা রেস্টুরেন্টে খেতে বসলেও আপনার 500-1000 টাকা খরচ হয়ে যায়। তো সারা বছরে আসলে আপনি 700 টাকা দেওয়া খুব বেশি কঠিন কিছু না, যদি আমাদের ইচ্ছা থাকে, ইচ্ছাটা কি আসল। কারণ হচ্ছে যে রোটারি আপনাকে যে অপরচুনিটিস গুলো দিবে, যে ফ্যাসিলিটিস দিবে, পৃথিবীর অন্য কোনো সংগঠন আপনাকে সেটা দিতে পারবে না।
সো এটি যদি ফ্রি হয়, আসলে ফ্রি কোনো কিছুই আমরা আসলে ভ্যালু ওইভাবে দেই না, মর্যাদাটা ওইভাবে দেই না। যখন এটার জন্য আমরা একটু হলো পেমেন্ট করব, তখন এটা ভ্যালুটি আমরা প্রপারলি বুঝতে পারবো বা এটাকে আমরা ওইভাবে আমলে নিতে পারবো। তো এটি হচ্ছে আসলে রিসেন্ট চেঞ্জ গুলোর বিষয়। আর আমাকে জাকারিয়া যেটি বললো সেটি হচ্ছে ইন্টারন্যাশনাল যে অপরচুনিটিস গুলো আছে রোটারি বা ইন্টারন্যাশনাল সার্ভিসের বিষয়গুলো, সেগুলো একটু সংক্ষেপে আলোচনা করার জন্য। বাট সেটি যাওয়ার আগে আমি কিছু কোশ্চেন নিয়ে নেব, দু একটা কোশ্চেন। আমি আসলে খুব বেশি কথা বলে ফেলেছি, আপনাদের কাছ থেকে একটু শুনতে চাই আপনাদের মতামত, অথবা কোনো প্রশ্ন থাকলে, যে বিষয়গুলো আলোচনা করলাম এখানে কোনো প্রশ্ন থাকলে সেটা শুনতে চাই, তারপরে আসলে আন্তর্জাতিক সেবা যেতে চাই। জাকারিয়া, ওভার টু ইউ। ধন্যবাদ ভাইয়া। ডাইরেক্টর মহসিন, চিটাগং ডাউনটাউন। ধন্যবাদ। আমি রোটারি মহসিন, রোটারি ক্লাব হচ্ছে ডাউনটাউনের সেক্রেটারি এবং প্রেসিডেন্ট ইলেক্ট। সবাইকে শুভেচ্ছা জানার জন্য অ্যাকচুয়ালি হ্যান্ড রেজ করা। ভাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা পার্টিসিপেট করতেন সবাইকে শুভেচ্ছা, এবং জাকারিয়া ভাইকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের একটা অপরচুনিটি করে দেওয়ার জন্য। আমি অলরেডি এই প্রায় 8 ঘন্টা পর মনে হয় জয়েন করেছি, সরি সেজন্য। শুভেচ্ছা সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইয়া। কারো কোনো কোশ্চেন আছে কিনা? চাইলে আপনারা চ্যাট বক্সে প্রশ্ন করতে পারেন অথবা মাইক্রোফোন অন করে করতে পারেন। টনি আপু। আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করি সবাই ভালো আছেন। ভাইয়া একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আমি যখন আড়াইতে হচ্ছে মানে $8 করে দিব, তখন আমার ডিস্ট্রিক্ট ডিউস আবার কত আসবে? থ্যাংক ইউ সোনিয়া। আসলে আরআই ডিউজ এর সাথে ডিস্ট্রিক্ট ডিউজ এর কোনো সম্পর্ক নাই। আরআই ডিউজ যেটা আমরা পেমেন্ট করব সেটা সরাসরি আমরা ব্যাংকের মাধ্যমে রোটারি, আপনারা হয়তো জানেন বাংলাদেশে একটি ফিসক্যাল এজেন্টের অফিস আছে, যেটির ফিসক্যাল এজেন্ট হচ্ছে পিডিজি জয়নুল আবেদিন। আমরা সরাসরি ক্রেডিট কার্ডের মাধ্যমে দিতে পারি অথবা ফিসক্যাল এজেন্টের অফিসে ব্যাংকের মাধ্যমে জমা দিতে পারি। এই অ্যামাউন্টটি সরাসরি রোটারি ইন্টারন্যাশনালে চলে যাবে, এটির সাথে ডিস্ট্রিক্টের কোনো সম্পর্ক নাই। আর ডিস্ট্রিক্ট ডিউজ যেটি আমরা দেই বর্তমানে হচ্ছে 200 টাকা। ডিস্ট্রিক্ট ডিউজ আসলে 200 টাকা না, ডিস্ট্রিক্ট ডিউজ আছে 75 টাকা, আর 125 টাকা 125 হচ্ছে আমাদের ডিরেক্টরিটি নেই, সেই ডিরেক্টরিটির দাম টোটাল হচ্ছে 200 টাকা। এই 200 টাকার বিষয়টি হচ্ছে যে এটি থাকবে, অথবা যদি কোনো নেক্সট ইয়ারের ডিআরআর চান বা তারপরের ডিআরআর চান তারা হয়তো এটা বৃদ্ধি করতে পারবেন। বাট এটা আসলে আরআই ডিউজ এবং ডিস্ট্রিক্ট ডিউজ দুটাই সেপারেট জিনিস, এটা দুটাই একসাথে না বা ইনক্লুডিং না। আশা করি আপনার প্রশ্ন উত্তরটা আমি দিতে পেরেছি। থ্যাংক ইউ ভাইয়া। আর কারো কোনো কোশ্চেন আছে? সম্ভবত আর কোনো কোশ্চেন নেই। আচ্ছা, আরেকটা বিষয় ইনক্লুড করি, আসলে আমি একজনের নাম মেনশন করতে চাই। পিডিআরআর কার্তিক কিত্তু, ইনি হচ্ছে ইন্ডিয়ার ব্যাঙ্গালোরের একজন পিডিআরআর। ওনার একটা আমি অবজারভেশন রিসেন্টলি শুনেছি। আসলে উনি ছিলেন রোটারি ইন্টারন্যাশনালের একটা কমিটি আছে, রোড ট্র্যাক এবং ইন্টারেক্ট কমিটি, সেই কমিটির উনি মেম্বার ছিলেন। তো উনি রোটারি ইন্টারন্যাশনাল প্রেসিডেন্টকে আসলে সরাসরি প্রশ্নটি করেছিলেন যে আমরা উনি যখন রোড ট্র্যাক্টর ছিলেন, তখন যখন আরআই প্রেসিডেন্ট ইন্ডিয়াতে আসেন, তখন দেখা গেছে রোড ট্র্যাকদেরকে, যেমন আমরা অনেক সময় এলাকায় মিনিস্টার বা এমপি আসলে কি রাস্তার দুই সাইডে স্টুডেন্টদের, স্কুল থেকে স্টুডেন্ট নিয়ে দাঁড় করে রাখা হয় হাতে পতাকা দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য। রোড ট্র্যাকদেরকে আসলে ওই রকম অডিটোরিয়ামের বাইরে এরকম রোড ট্র্যাক্টর এনে তাদের হাতে পতাকা দিয়ে রোড ইন্টারন্যাশনাল প্রেসিডেন্টকে এভাবে ওয়েলকাম জানানো হলো, বাট তাদেরকে কিন্তু ভেন্যুতে ভিতরে পর্যন্ত ঢুকতে দেওয়া হয় নাই। মানে রোড ট্র্যাকদেরকে আসলে এইভাবেই ট্রিট করা হতো। তখন আসলে আমাদের আরআই প্রেসিডেন্ট নমিনি, দ্যাট মিনস আমার ইয়ারের যিনি আরআই প্রেসিডেন্ট শেখর মেহতা, একজন ভিশনারি লিডার, তিনি উত্তরটা এভাবে দিয়েছিলেন যে আসলে রোড ট্র্যাক ইজ নেই ফর ছোটা মোটা কাম, এরকম আসলে তিনি উত্তরটা দিয়েছিলেন যে আমরা যে ছোট মোটো কাম করার জন্য আসলে রোটারিয়ানরা অনেক সময় চিন্তা করে যে ক্লাবে ছোট মোটো কাজ থাকলে ওটা রোড ট্র্যাকরা করবে। যেমন ক্লাবের ইনস্টলেশন আসলো, ওই দাঁড়ায় থাকবে, সবার হাতে একটা করে ফুল দিবে, অথবা তারা এসে ব্যানার টানাবে, বা তারা হচ্ছে যে ভলেন্টারি করবে। মানে এই ধরনের একটা কনসেপ্ট অনেক রোটারিয়ানদের ভিতরে আসছে।
বা এইভাবে অনেকে ইউজ টু। রিসেন্টলি আমি একটি ক্লাবের নামটি বলবো না, একটি ক্লাবের একজন প্রেসিডেন্ট আমাকে গত বছর এরকম ফোন দিলেন যে ভাইয়া আমি তো রোটারি প্রেসিডেন্টকে ফোন দিয়ে মিটিং এ গিয়েছিলাম, বাট মিটিং এ যাওয়ার পর তো আমাকে অনেক অপমান করছে ওই ক্লাবের অনেক পাস প্রেসিডেন্ট, মানে রোটারিয়ান কয়েকজন ছিল, যে এই তোমরা রোটারেক্টররা কেন মিটিং এ আসছো, তোমাদের এখানে কাজ কি? এখনো অনেক রোটারি ক্লাবে এই ধরনের আসলে তাদের চিন্তা চেতনা আছে। তো রোটারি ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট, আরআই ডাইরেক্টর, তারা সবাই বলতেছেন রোটারি ফিউচার হচ্ছে রোটারেক্টররা, কারণ যে কোনো একটা প্রোডাকশন লাইনে কিন্তু প্রোডাক্ট কিন্তু রেডি থাকতে হয়, তাহলে কিন্তু প্রোডাকশন লাইনটা বন্ধ হয়ে যায়, ওই কোম্পানিটি বন্ধ হয়ে যায়, মেশিনটি বন্ধ হয়ে যায়। সো রোটারি ইন্টারন্যাশনালের মেইন প্রোডাক্ট হচ্ছে কি মেম্বারশিপ। সো যদি মেম্বারশিপের ক্ষেত্রে সবচেয়ে ভালো ওয়ে কি, যারা রোটারি সম্পর্কে আগে থেকেই জানে, একজন নতুন মেম্বারকে, নতুন একজন ব্যক্তিকে যখন রোটারি সম্পর্কে বোঝাতে হবে, তাকে কিন্তু 6 মাস 1 বছর লাগবে রোটারি কি, এটার বেনিফিট কি, বা এটা আসলে কি কাজ করে। বাট একজন রোটারেক্টরকে কিন্তু আসলে বোঝাতে হবে না, তাই সে কিন্তু অলরেডি জানে। তো একজন রোটারেক্টর যত সহজে রোটারিতে জয়েন করবে, একজন নন রোটারেক্টর কিন্তু তত সহজে রোটারিতে জয়েন করবে না। সো এই জন্য রোটারি ইন্টারন্যাশনাল রোটারিকে অনেক বেশি প্রায়োরিটি দিচ্ছে, অনেক বেশি ইম্পর্টেন্স দিচ্ছে, তাদেরকে এমন ভাবে গড়ে তোলা, তাদের হচ্ছে যে তাদের স্কিলস, তাদের নলেজ, তাদের প্রফেশনে যাতে তারা কাজে লাগাতে পারে এবং তারা সমাজে প্রতিষ্ঠিত হতে পারে এবং তারা ফিউচার একজন ভালো রোটারিয়ান হতে পারে। এটি আসলে রোটারি ইন্টারন্যাশনাল লক্ষ্য উদ্দেশ্য। ভাইয়া আমাদেরকে যদি হিসাবে আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো রিফাত, বলো ভাই। হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল যে আমরা আড়াই মানে ডিউজ দিব একটা, তো এটা শুধু আমাদের কি শুধু আড়াই ওয়েবসাইটের ক্ষেত্রে সুবিধা পাবো নাকি এক্সটার্নাল কোনো সুবিধা স্যার, কোনো বাইরে থেকে কোনো আলাদা সুবিধা? হ্যাঁ আসলে অনেক বেশি সুবিধা পাওয়া যাবে। অলরেডি তারা আড়াই কিন্তু অলরেডি কিছু ধাপে ধাপে, হয়তো বা এটা একবারে হবে না, ধাপে ধাপে তারা স্টেপ বাই স্টেপ দিচ্ছে। যেমন এখন আমি একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে অলরেডি ডিস্ট্রিক্ট গভর্নর ইলেক্টদের যে ট্রেনিং সেমিনার হয়, যেটা হচ্ছে আমেরিকার স্যান ডিয়েগোতে হয়, এই ডিস্ট্রিক্ট গভর্নর ইলেক্টদের ট্রেনিং সেমিনারে গত বছর কিন্তু একটা ডিসিশন আরআই প্রেসিডেন্ট বলে দিয়েছেন, সেটি হচ্ছে যে ডিস্ট্রিক্টের যে কমিটি থাকবে, দ্যাট মিন্স গভর্নর যে কমিটি দেন, সেই কমিটিতে কিন্তু গভর্নরকে এনকারেজ করা হয়েছে রোটারেক্টরকে দিয়ে সেই কমিটিতে রাখার জন্য। এবং রোটারি ইন্টারন্যাশনাল প্রেসিডেন্টকেও বলা হয়েছে যে রোটারি ইন্টারন্যাশনাল যে কমিটিগুলো করে, কিছু কিছু কমিটিতে রোটারেক্টরদেরকে ইনক্লুড করার জন্য, যেটা আসলে একজন রোটারেক্টরদের আগে কখনো সম্ভব ছিল না, এবং এটা যখন হবে তখন রোটারেক্টররা কিন্তু অনেক বেশি সম্মানিত বোধ করবে। এটি একটা বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে অলরেডি আমি মেইলটি পেয়েছি, সেটা আমার গভর্নর আমাকে মেইলটি করেছেন, সেটা হচ্ছে যে এই বছর আগামী বছর যে রোটারি ইন্টারন্যাশনাল অ্যাসেম্বলিটি হবে, এটাও অ্যাসেম্বলিটি হয় আমেরিকার স্যান ডিয়েগোতে। অ্যাসেম্বলিতে সারা পৃথিবী থেকে 60 জন 60 ডিআরআর কে তারা ইনভাইট করবে এবং প্রায়োরিটি দিচ্ছে ডিআরআর নমিনিদেরকে। এবং এটা ট্রেনিং এর জন্য যে ট্রাভেল কস্ট থেকে তাদের রেজিস্ট্রেশন, অ্যাকোমোডেশন, এভরিথিং কিন্তু রোটারি ইন্টারন্যাশনাল পে করবে। দ্যাট মিন্স সারা পৃথিবী থেকে 60 জন ডিআরআর কে কিন্তু তারা ইনভাইট করছে, এই যেটা গভর্নররা যে ট্রেনিং সেমিনারটি করে সেই ট্রেনিং সেমিনারটিও ডিআরআর দেরকে করানোর জন্য। সো ইন ফিউচার হয়তোবা আরেকটি বিষয় সেটা হচ্ছে যে গ্লোবাল গ্রান্ট যে প্রজেক্টটি আছে, অথবা টিআরএফ থেকে যে আমরা গভর্নর বা রোটারি ক্লাব থেকে টিআরএফ থেকে যে প্রজেক্ট গুলো আসে বা ফান্ডটি আসে, সেটির ক্ষেত্রে আমরা প্রশ্ন করেছিলাম নেক্সট ইয়ারের যে আমাদের রোটারি ন্যাশনাল প্রেসিডেন্ট আছে হলগার নেককে, তিনি অলরেডি আশ্বাস দিয়েছেন যে এটি আসলে আরআই ফাউন্ডেশন থেকে, আরআই ফাউন্ডেশন একজন ট্রাস্টি থাকে, এই ট্রাস্টির সাথে তিনি কথা বলবেন যাতে এই বিষয়গুলো ভবিষ্যতে ইনক্লুড করা যায়। বাট এখন তিনি আমাদেরকে পরামর্শ দিয়েছেন যে গভর্নরের সাথে আমরা বা রোটারি ক্লাবের সাথে কথা বলে জয়েন্টলি আমরা এই ডিস্ট্রিক্ট গ্রান্ট বা গ্লোবাল গ্রান্টের অ্যামাউন্টটি বা প্রজেক্টে আমরা অংশগ্রহণ করতে পারি। সাজ্জাদ ভাইয়া। থ্যাংক ইউ জাকির ভাই। আমি একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম আমাদের সম্মানিত ডিআর নমিনির কাছ থেকে। আমি আমার শুরুতে আমার পরিচয়টুকু দিয়ে নিচ্ছি। আমি রোটারি ক্লাব মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম, প্রেসিডেন্ট রোটারি ক্লাব শ্রীরামগঞ্জ সিটি, রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট বাংলাদেশ।
আমরা আমাদের ইতিমধ্যে রোটারি ইন্টারন্যাশনাল থেকে একটা মেল দিয়ে অবহিত করেছেন আগামী জুলাই 1 তারিখ থেকে আমরা রোটারি ক্লাব গুলোই স্পন্সর করতে পারতেছি রোটারি ক্লাব, নতুন একটি রোটারি ক্লাব। সেই ক্ষেত্রে আমাদের কোন প্রসেসিং এর মাধ্যমে আমরা এই স্পন্সর করতে পারবো ক্লাব, এবং এই সাধারণত এখন যে স্পন্সর ক্লাবের মাধ্যমে আমরা এই রোটারি ক্লাব গুলো পেয়ে থাকি তার মধ্যে একজন আরসিসি হিসেবে থাকেন। সেক্ষেত্রে আমাদের রোটারি ক্লাব যে ক্লাবগুলো আমরা স্পন্সর করবো তাদের কোন পদ্ধতির মাধ্যমে আমরা এই নতুন একটি ক্লাব স্পন্সর করতে পারবো, একটু বিস্তারিত জানতে চাই। থ্যাংক ইউ সাজ্জাদ, খুব 328 খুব পরিচিত একজন মুখ। প্রশ্নটি আসলে আপনি যথার্থই করেছেন যে কিভাবে আসলে এটা হবে। তো আমার কাছে যতটুকু নিউজ আছে সেটি হচ্ছে যে আগামী বছর থেকে সেটি হচ্ছে যে আমাদের উইথ স্পন্সর অথবা উইদাউট স্পন্সর দুটি অ্যাকসেপ্টেবল। দ্যাট মিনস এখন যদি কোনো একজন রোটারি ক্লাব করতে চায় তাকে যেটা করতে হয় যে কোনো একটা আগে স্পন্সরিং রোটারি ক্লাব ম্যানেজ করতে হয়, অথবা স্পন্সরিং রোটারি ক্লাব তারা খুঁজে যে নতুন একটা রোটারি ক্লাব খুলবে। সেক্ষেত্রে আড়াই থেকে একটা ফর্ম আছে, সেই ফর্মটিতে রোটারি ক্লাবের প্রেসিডেন্টের সাইন করতে হয় এবং $50 করে সেটি জমা দিতে হয় এবং সেটা গভর্নরের মাধ্যমে আড়াইতে পাঠানো হয়। তো এখানে দুইটা চেঞ্জের কথা আসবে। একটা হচ্ছে যে আগামী বছর থেকে ওই ফর্মটিতে রোটারি ক্লাবের প্রেসিডেন্টও সাইন করতে পারবে, রোটারি ক্লাবের প্রেসিডেন্টও সাইন করতে পারবে। দ্যাট মিনস যখন রোটারি ক্লাবের প্রেসিডেন্ট সাইন করবে দ্যাট মিনস ওই রোটারি ক্লাবটা স্পন্সর করছে। আমার ক্লাব ঢাকা বুড়িগঙ্গা, রোটারি ক্লাব অফ ঢাকা বুড়িগঙ্গা, আমরা একটা রোটারি ক্লাব স্পন্সর করতে পারবো, একটা নতুন একটা রোটারি ক্লাবে খুলতে সহযোগিতা করতে পারবো। আগামী বছর থেকে কিন্তু আমার ক্লাব পারবে বা আপনার ক্লাবও চাইলে পারবে, কিন্তু সরাসরি আপনি ফর্মটি আড়াইতে পাঠাতে পারবেন না। এই ফর্মটি দ্যাট মিনস গভর্নরের মাধ্যমে পাঠাতে হবে, দ্যাট মিনস গভর্নরের সাইনও লাগবে, দ্যাট মিনস গভর্নরের সম্মতিও লাগবে। এটা হচ্ছে প্রথম বিষয়। আর 2 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি যেটা বলছেন যে আমরা যে পিএসসিসি থাকে অথবা আরসিসি থাকে, এই বিষয়টা এখনো আসলে কোনো গাইডলাইন আসে নাই, আসলে হয়তো আপনাদেরকে জানাতে পারবো। তবে আরেকটা বিষয় আমি উল্লেখ করতে চাই যে একটা নতুন রোটারি ক্লাব খুলতে কিন্তু বর্তমানে $50 করে লাগে, $50 লাগে, এটা আড়াইয়ের একটা চার্জ আছে। বাট 2022 সালের পর থেকে কোনো নতুন রোটারি ক্লাব খুলতে আর এই $50 দিতে হবে না, তখন আর টাকাটা দিতে হবে না। কারণ হচ্ছে যে তখন কিন্তু আমাদের আড়াই ডিওসি দিতে হচ্ছে পার মেম্বার করে $8 অথবা $5 করে। দ্যাট মিনস আপনি যখন এখন নতুন একটি ক্লাব খুলবেন, আপনার যদি 15 জন মেম্বার থাকে 15 ইন্টু 8, দ্যাট মিনস হচ্ছে যে ডলারটি আসে সেটি পেমেন্ট করতে হবে। তখন কিন্তু আর ওই $50 যে নতুন রোটারি ক্লাব খুলতে একটা চার্জ দিতে হয় সেটি আর দেওয়া লাগবে না। আশা করি আপনার উত্তরটি আমি দিতে পেরেছি। ধন্যবাদ ভাইয়া। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? জি ভাইয়া, সাজ্জাদুল ইসলাম ভাইয়া। আহমেদ মির্জা ভাইয়া। ডাইরেক্টর আহমেদ মির্জা, আরং সিটি। আহাদ মির্জা। ভাইয়া কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? আহাদ মির্জা শোনা যাচ্ছে না। আচ্ছা ভাই, এটা আমরা মনে হয় হারিয়ে ফেলছি। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল হচ্ছে সেরিকটা কিভাবে কাজ করে বা এটার ফাংশন, মানে ফাংশনটা নিয়ে যদি আমাদেরকে একটু জানান। হ্যাঁ, এটা আসলে আমি বলতে চেয়েছিলাম, আসলে ভুলে গেছিলাম। সেটা হচ্ছে আমাদের এমডিআইও বা মাল্টি ডিস্ট্রিক্ট ইনফরমেশন সেন্টার, এটি হচ্ছে আরআই রিকগনাইজ একটা অর্গানাইজেশন, যেটি আরআই সরাসরি এটা অনুমোদন দিয়ে থাকে। আমাদের এশিয়াতে এরকম 2টি এমডিআইও আছে, মাল্টি ডিস্ট্রিক্ট ইনফরমেশন সেন্টার। একটি হচ্ছে সেরিক এমডিআইও, দ্যাট মিনস আমি যেটাতে আছি, আর একটা আছে আরএসএমডিও, রোটারি সাউথ এশিয়া এমডিআইও। এরকম ফিলিপাইন্সে আছে, ইউএসএ তে আছে, ল্যাটিন আমেরিকাতে আছে, জাপানে আছে। সো অনেক জায়গায় এই এমডিআই গুলো আছে। তো এমডিআই গুলো কাজ কি? এমডিআই গুলো কাজ হচ্ছে যে এমডিআই তে যারা মেম্বার থাকবে
যেমন RSMDI তো প্রায় অলমোস্ট 34টা ডিস্ট্রিক্ট আছে, ইনক্লুডিং আওয়ার ডিস্ট্রিক্ট, এবং 3281, 3282, ইন্ডিয়া, নেপাল, পাকিস্তান, এরকম শ্রীলঙ্কা, এই দেশগুলোর ডিস্ট্রিক্ট গুলো ইনক্লুডিং আছে। তো স্যারিকের মেইন বা RSMDI এর মেইন কাজ হচ্ছে তারা রোটারি ইন্টারন্যাশনাল থেকে ইনফরমেশন গুলো একটু আর্লি পায়, এবং তারা এই ইনফরমেশন গুলো তাদের যে মেম্বার ডিস্ট্রিক্ট গুলো আছে সেই মেম্বার ডিস্ট্রিক্ট গুলোর মাঝখানে তারা DRR এর মাধ্যমে সেই ইনফরমেশন গুলো শেয়ার করে, অথবা কোনো ইনস্ট্রাকশন থাকলে সেই ইনস্ট্রাকশন গুলো শেয়ার করে। আবার এমডিআই গুলো রিসেন্টলি আরেকটা অ্যাক্টিভিটিস, তারা হচ্ছে DRR দেরকে ট্রেনিং করানো থাকে। দ্যাট মিনস আমাদের ডিস্ট্রিক্ট থেকে আমরা হয়তো বা রোড ট্র্যাকদারকে বা ডিস্ট্রিক্ট অফিসিয়াল বা প্রেসিডেন্ট সেক্রেটারি তাদেরকে আমরা ট্রেনিং করিয়ে থাকি, বাট আমরা যেহেতু DRR হিসেবে দায়িত্ব পালন করব বা করছি, আমাদের নিজেদেরও কিন্তু ট্রেনিং এর দরকার আছে। সো এই ট্রেনিংটি আমাদের ডিস্ট্রিক্ট থেকে সম্ভাবনা, এই ট্রেনিং সেমিনার গুলো এমডিআই অর্গানাইজ করে থাকে, আমরা বিভিন্ন কান্ট্রি থেকে সেখানে ট্রেনিংটি করে থাকি। এবং ইয়ার শেষে তারা আমরা যেমন বিভিন্ন ক্লাবের প্রেসিডেন্টদেরকে আমরা সম্মানিত করে থাকি, ক্লাব থেকে ডিস্ট্রিক্ট থেকে তাদেরকে হয়তো বা তাদের মূল্যায়ন হিসেবে একটি অ্যাওয়ার্ড সেরেমনি করা হয়। সো ডিআরআর দেরও অ্যাকচুয়ালি এরকম একটি সম্ভাবনা বা অ্যাওয়ার্ডের সেরেমনি কিন্তু RSMDO বা সারিক এমডিও বা এরকম অর্গানাইজেশন গুলো তারা আয়োজন করে থাকে। ওভারঅল সেটা হচ্ছে যে তারা একটি ওরকম ইনফরমেটিভ ইনফরমেশন বা স্কিলস, নলেজ, এই ট্রেনিং, এই সাপোর্ট গুলো তারা ডিআরআর বা ডিস্ট্রিক্ট গুলোকে তারা করে থাকে। এবং ওভারঅল বিভিন্ন ডিস্ট্রিক্টের ভিতরে একটি গুড রিলেশন, গুড ফেলোশিপ বা ইন্টার ডিস্ট্রিক্ট কানেকশন, বিভিন্ন বিষয় এক্সচেঞ্জ, প্রজেক্ট প্রোগ্রাম, ডিস্ট্রিক্ট ওয়াইজ যে প্রজেক্ট প্রোগ্রাম, এগুলো এক্সচেঞ্জের ক্ষেত্রে RSMDO বা সারিক এমডিও এই অর্গানাইজেশন গুলো তারা ভূমিকা রাখে, বা তারা একটি এখানে সহযোগিতার একটি বন্ধন তৈরি করে দেয়। ধন্যবাদ স্যার। আমাদের সম্ভবত আর কোনো কোশ্চেন নেই ভাই। তাহলে আমরা আমাদের পরবর্তী টপিকে জাকারিয়া ভাই, চলে যাচ্ছি। আমার একটা কোশ্চেন। জি ভাই। হ্যাঁ তরিকুল, জি, আমার একটা হ্যাঁ, আমাদের রোটারি ক্লাবের মানে যে কোনো একটা রোটারি ক্লাবের অ্যাডভাইজার হিসাবে আমরা কাকে কাকে রাখতে পারি? আচ্ছা, এটি আসলে আমি রিসেন্টলি একটা পোস্ট দিয়েছিলাম। রোড ট্র্যাক অ্যাডভাইজার, এটির কাজ কি আসলে, এটি আগে আমাদের জানতে হবে। তাহলে কে কে থাকতে পারবে, কে পারবে না, বা এটা খুব বেশি না, বাট আমাদের ম্যাক্সিমাম ক্লাবের যে ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা অ্যাডভাইজারটি সম্পর্কে অথবা সঠিক জানি না, বা তাদের কাজ কি, কাজটি অথবা অনেকে জানে কি জানি না। আমার কাছে এটা মনে হয় একটু আমি ক্লিয়ার করতে চাই। সেটা হচ্ছে যে একজন অ্যাডভাইজারকে তিনি আসলে পরামর্শ দেন বা গাইড করেন এরকম। তো আমাদের তো পরামর্শ বা গাইড করার জন্য তো রোটারি ক্লাব থেকে একজনকে অ্যাসাইন করাই আছে, যেমন PSCC বা RCC। সেক্ষেত্রে অ্যাডভাইজার কেন প্রয়োজন, এটি প্রথমে আগে বুঝতে হবে। অ্যাডভাইজার হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি একজন PSCC বা রোটারি ক্লাব থেকে কিন্তু তিনি সবসময় আসলে ওভাবে কানেক্টেড থাকতে পারেন না, অথবা থাকার তার সুযোগ হয় না। ক্ষেত্রে আমার কাছে মনে হয় তিনি ক্লাবের আরো বেশি ক্লোজ থাকেন বা সবসময় সময় দিতে পারেন এমন ব্যক্তি। আরেকটা বিষয় হচ্ছে অ্যাডভাইজার কতজন থাকবেন। অ্যাডভাইজার কিন্তু আমরা মনে করি একজনই থাকতে পারে, বাট এটা সঠিক নয়। অ্যাডভাইজার একাধিক থাকতে পারে। দ্যাট মিনস আপনার ক্লাবে যদি আপনি চান 5 জন অ্যাডভাইজার রাখবেন, 5 জন অ্যাডভাইজার রাখলে আপনার ক্লাবের সুবিধা হবে। কি সুবিধা হবে? আপনি হয়তোবা ফিনান্সিয়াল সাপোর্ট পাবেন, আপনি হয়তোবা মেন্টাল সাপোর্ট পাবেন, অথবা আপনি হয়তোবা ক্লাবের ভেন্যুটি পাচ্ছেন না, ভেন্যুটি আপনার ব্যবস্থা হয়ে যাবে। এরকম বিভিন্ন সাপোর্টিং বিষয়গুলো আছে। অথবা ইউনিভার্সিটি বেস ক্লাবের ক্ষেত্রে অ্যাডভাইজারটি আরো বেশি গুরুত্বপূর্ণ, কারণ তাদেরকে কিন্তু রোটারি ক্লাবের সাথে সাথে তাদের ইউনিভার্সিটি বা ইনস্টিটিউটকেও কিন্তু ম্যানেজ করে চলতে হয়। তো দেখা গেল এমন একজন অ্যাডভাইজারকে রাখলেন, দেখা গেছে যে 2 জন ফ্যাকাল্টি চাচ্ছেন, বা 2 জন ফ্যাকাল্টিকে রাখলে তারা বেশি সুবিধা পাবে। আবার ইউনিভার্সিটির ক্ষেত্রে অনেক সময় এরকম হয় যে একজনকে রাখলে আরেকজন রাগ করেন, বা জিনিসটা বেশি সুবিধা হবে, সেক্ষেত্রে এক অ্যাডভাইজার রাখতে হবে। বাট ইন্টারন্যাশনাল ওয়েবসাইটে রাখতে পারবে অফিশিয়ালি অ্যাডভাইজার রাখতে পারবে। আর গাইডলাইন করা আছে। 2 নম্বর হচ্ছে ক্লাবের যদি কোনো অ্যানুয়াল যে ইলেকশনটি হয়, ইলেকশনটিও
অ্যাডভাইজারের তত্ত্বাবধানে হতে পারে। তারপর হচ্ছে যে ক্লাবের ফাইন্যান্সিয়াল বা অন্যান্য বিষয়গুলো রোগের সাথে যোগাযোগের যে বিষয়গুলো সেক্ষেত্রে কিন্তু অ্যাডভাইজার সাপোর্ট আমাকে শোনা যাচ্ছে? জি ভাইয়া। হ্যালো, আচ্ছা সরি লাইনটি ডিসকানেক্ট হয়ে গেছিল। তো তরিকুল যে প্রশ্নটি করলা সেটি হচ্ছে যে অ্যাডভাইজার কারা হতে পারবে। অ্যাডভাইজার কোন রোটারিয়ান হতে পারে, কোন এক্স রোটারেক্টর হতে পারে, ইউনিভার্সিটির ক্ষেত্রে কোন ফ্যাকাল্টি মেম্বার বা টিচার হতে পারে, অথবা চাইলে কোন রোটারেক্টর বাবা মা হতে পারে, অথবা সমাজের যে কোনো গণ্যমান্য ব্যক্তি হতে পারে। সাপোজ তুমি যে এরিয়ায় সেই এরিয়ায় সাপোজ তোমার কাউন্সিলর যিনি আছেন আমি চাইলে আমার রোটারি ক্লাব ঢাকা মুড়িগঙ্গার অ্যাডভাইজার হতে পারবো না, বাট আমি যদি রোটারি ক্লাব ঢাকা কমার্স কলেজ চাই আমাকে অ্যাডভাইজার রাখতে, তাহলে তারা রাখতে পারবে। দ্যাট মিন্স অন্য ক্লাব রানিং রোটারেক্টররা অ্যাডভাইজার হতে পারবে, বাট নিজের ক্লাবে হতে পারবে না। আমি মনে প্রশ্ন উত্তরটা দিতে পারছি তরিকুল। ধন্যবাদ ভাইয়া। ভাই আমরা পরের টপিক চলে যাব। জাকারি ভাই আমার মনে হয় একটু মিউট হয়েছিল, আমার আরেকটা প্রশ্ন ছিল এখানে। জি ভাই। হ্যাঁ, যে যেহেতু রোটারেক্ট ইভালুয়েট হয়ে গিয়েছে, তো সেই ক্ষেত্রে যদি কোনো রোটারেক্ট ক্লাব আলাদা হতে চায়, তো সেই ক্ষেত্রে কি পিএসসিসির কোনো প্রয়োজন আছে কিনা, ওইটা কিভাবে কি হবে? জাকারি আমাকে কি শোনা যাচ্ছে? জি ভাইয়া। তরিকুল ভাই আপনার কোশ্চেনটা আরেকবার করুন ভাইয়া, মনে হয়। যেহেতু রোটারেক্ট ইভালুয়েট হয়ে গিয়েছে, তো সেই ক্ষেত্রে মোস্তাফিজ ভাই কি আছে? না, নেই। ভাইয়া ডিসকানেক্ট হয়ে গেছে, একটু অপেক্ষা করি। তরিকুল ভাই আপনার কোশ্চেনটা। সরি, টেকনিক্যাল কারণে ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আমি যে প্রশ্ন উত্তরটা দিয়েছি সেটা কি সবাই শুনতে পেয়েছে? জি ভাইয়া। জাকারিয়া? হ্যাঁ ভাই শুনতে পেয়েছি। তরিকুল ভাই আপনার পরের কোশ্চেন। তরিকুল বলো। হ্যাঁ, আরেকটা প্রশ্ন হচ্ছে, যেহেতু রোটারেক্ট ইভালুয়েট হয়ে গিয়েছে, তো সেই ক্ষেত্রে কোনো রোটারেক্ট ক্লাব যদি আলাদা হতে চায়, সেই ক্ষেত্রে পিএসসিসি এর প্রয়োজন হবে কিনা, সেটা কিভাবে হবে? যে আলাদা হয়ে গিয়েছে কিন্তু ওইখানে পিএসসিসি অ্যাডভাইজার থাকছে, ওইখানে কি পিএসসিসি থাকবে কিনা? আচ্ছা, এটা তো একটু আগে আমি আনসার দেওয়ার চেষ্টা করেছিলাম। সেটি হচ্ছে যে যখন যেমন রোটারি ক্লাব অফ ঢাকা কমার্স কলেজে কিন্তু একটি স্পন্সরি ক্লাব আছে, ঠিক আছে? সেক্ষেত্রে এই স্পন্সরটি তোমরা চাইলে রাখতে পারো, আবার চাইলে সেটি নাও রাখতে পারো। বাট না রাখার ক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে যে তোমার স্পন্সরিং যে রোটারি ক্লাব আছে তাদের সাথে আলাপ আলোচনা করতে হবে যে আমরা নিজেরাই স্বাধীন, আমরা মনে করছি যে আমরা নিজেরাই ক্যাপাবল বা আমরা নিজেরাই পারবো। তাহলে মিউচুয়াল ডিসকাশনের মাধ্যমে তোমরা চাইলে স্পন্সরশিপটি তাদেরকে বলে তারা উইথড্র করে নিতে পারবে। এটি একটি বিষয়। তখন কিন্তু আর তোমার পিএসসিসি থাকার দরকার হচ্ছে না। বাট রোটারি বলেছে যে স্পন্সরশিপটি রাখার ক্ষেত্রে রোটারি ইন্টারন্যাশনাল কিন্তু ইনকারেজ করেছে, ডিসকারেজ করে নাই। কারণ হচ্ছে যে যখন একটা আমাদের স্পন্সরিং রোটারি ক্লাব থাকে তাহলে কিন্তু আমরা অনেক বেশি পরিমাণ বেনিফিটেড হতে পারি। যেমন আমার ক্লাবের কথাই বলি, আমার ক্লাব যদি কোনো বড় কোনো প্রোগ্রাম করে, যে একটা ইনস্টলেশন সেরিমনি করে, সেখানে কিন্তু আমার রোটারি ক্লাব থেকে একটা বাজেট থাকে। যেমন আমাদের ডিস্ট্রিক্ট প্রোগ্রাম করেছি, আমাদের রোটারি ক্লাব থেকে 50,000 টাকার একটি বাজেট আমাদেরকে দিয়েছে।
বা বিভিন্ন যখন যে কোনো প্রজেক্ট প্রোগ্রাম করতে গেলে তারা কিন্তু ফিনান্সিয়াল ওই সাপোর্টটি আমাদের দিয়ে থাকে। আর আরেকটি বিষয় হচ্ছে যে যদি কোনো ক্লাব এরকম মনে করে যে তারা এরকম কোনো সাপোর্ট পাচ্ছে না, তাহলে তারা আসলে স্পন্সরশিপ রেখে লাভ কি, সেটা আসলে রানিং যে স্পন্সরশিপ গুলো আছে সেটা হচ্ছে এরকম মিউচুয়াল ডিসকাশন করে নিতে পারবে। আর যদি স্পন্সরশিপ না থাকে সেক্ষেত্রে তো আসলে পিএসসিসি কোনো দরকার নেই, সেক্ষেত্রে অথবা ক্লাব অ্যাডভাইজারি আনা। আরেকটা বিষয় হচ্ছে যে তাহলে রোটারি ক্লাব রোটারি ইন্টারন্যাশনাল কেন বললো যে আসলে স্পন্সরশিপের বিষয়টা অপশনাল? এটা এজন্য বলেছে কারণ পৃথিবীর অথবা আমাদের দেশের পার্সপেক্টিভ হয়তো আমরা এরকম চিন্তা করতে পারছি না, বাট পৃথিবীর অনেক দেশ আছে যেখানে রোটারিয়ানরা রোটারি ক্লাব খোলার ক্ষেত্রে আগ্রহী না বা ইন্টারেস্টেড ফিল করে না। সেক্ষেত্রে ওই এলাকার অনেক ইয়ুথরা চাচ্ছে রোটারি করার জন্য, কিন্তু তারা কোনো স্পন্সর খুঁজে পাচ্ছে না, দ্যাট মিনস রোটারি ক্লাব কোনো হেল্প করছে না। সো রোটারি ইন্টারন্যাশনাল বললো যে তাহলে আসলে আমরা জিনিসটা ওপেন করে দিই, তারা যদি নিজেরাই ইনকারেজ থাকে বা তারা উৎসাহ অনুভব করে তাহলে তারা নিজেরাই এটা আসলে অর্গানাইজ করতে পারে, রোটারি ক্লাবের দরকার নাই। সো অথবা আমরা সবকিছু বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে চলবে না, এটা সারা পৃথিবীর পার্সপেক্টিভে রোটারি ইন্টারন্যাশনাল এই সিদ্ধান্তটি নিয়েছে যে উইথ অর উইদাউট স্পন্সরশিপ রোটারি ক্লাব ক্যান বি রান। বাট তারা আবার এনকারেজও করেছে যদি পাওয়া যায় স্পন্সরশিপ রাখা ভালো, সেক্ষেত্রে তারা রোটারি ক্লাব বিভিন্ন প্রজেক্ট প্রোগ্রামে অনেক বেশি বেনিফিটেড হতে পারবে। জি ভাই, আমরা তাহলে পরবর্তী টপিকে চলে যাব। আচ্ছা, থ্যাংক ইউ। পরবর্তী যে বিষয়টি সেটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল সার্ভিসের রেভিনিউতে আমরা কি কি করতে পারি এই বিষয়গুলো। তো আসলে এটাতে এখন আমি কি বলবো, এখন যারা রোটারেক্টর আছে তারা অনেক বেশি স্মার্ট এবং এই প্যান্ডামিক সিচুয়েশনে তারা এত বেশি ইন্টারন্যাশনাল সার্ভিস প্রজেক্ট করেছে যেটা আসলে আমাদের সময় আমরা চিন্তা করতে পারিনি অথবা সেই সুযোগটি তখন ছিল না। তো আমার কাছে কিছু কিছু জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট মনে হয় ইন্টারন্যাশনাল সার্ভিসের ক্ষেত্রে, যেটা আমি সবসময় অ্যাসেম্বলিতে গেলে বলি। প্রথম যেটা সেটা হচ্ছে যে যেহেতু আমার ক্লাবে, আমার রোটারি ক্লাবে কয়েকজন অ্যাম্বাসেডর আছেন, ফার্স্ট অ্যাম্বাসেডর বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রদূত, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন, তাদের মাধ্যমে আমি জেনেছি বা তাদের কাছ থেকে আসলে উৎসাহ পেয়েছি। সেটা হচ্ছে যে বাংলাদেশের যে বিভিন্ন অ্যাম্বাসি গুলো আছে এই অ্যাম্বাসি গুলোর ইমেল কিন্তু অনলাইনে পাওয়া যায়। সো আপনারা যেটা করতে পারেন সেটি হচ্ছে যে ওই দেশগুলোর সাপোজ জাপানের এম্বাসিতে আপনারা জাপানের যে জাতীয় দিবসটি আছে সেই জাতীয় দিবসের শুভেচ্ছা, জাতীয় দিবসে তাদেরকে একটা শুভেচ্ছা জানিয়ে আপনাদের ক্লাবের পেজ থেকে তাদেরকে একটা ইমেইলে একটা শুভেচ্ছা বানিয়ে পাঠাতে পারেন। ম্যাক্সিমাম ক্ষেত্রেই এটা এম্বাসি গুলো থেকে আবার একটা ফিরতি মেইল বা একটা ধন্যবাদ থ্যাঙ্কিং লেটার তারা দিয়ে থাকে, যেটা আসলে আপনার ক্লাবের জন্য অনেক বেশি অনেক বড় একটা অ্যাচিভমেন্ট বা অ্যাসেট আমার কাছে মনে হয় যে আপনার এম্বাসির সাথে যোগাযোগ করছেন। দুই নম্বর, এবং এটা আপনার পরবর্তীতে হয়তোবা দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে বা বিভিন্ন পারপাস, ভিসা টিসা বিভিন্ন পারপাসে এটা হয়তোবা কোন সময় কোনটা বেনিফিট দিয়ে বয়ে আনে আসলে বলা যায় না, যে কোনো বিষয়ে কাজ করলে এটা আসলে বেনিফিটেড হওয়া যায়। দুই নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা ইন্টার ডিস্ট্রিক্ট মিটিং, মাল্টি ডিস্ট্রিক্ট মিটিং করতে পারি। এখন যেহেতু অনলাইনে মিটিং গুলো হচ্ছে, যেটা অনেক বেশি পরিমাণ আমাদের সুযোগ তৈরি করে দিয়েছে। সাপোজ আপনি বাইরের যে কোনো দেশের সাথে আপনি জয়েন্টলি মিটিং করতে পারেন, জয়েন্টলি কোনো প্রজেক্ট প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারেন, এই বিষয়গুলো করা যায়। তারপর হচ্ছে আর ইন্টারন্যাশনাল যে ইভেন্ট গুলো আছে, রোটারেক্ট এশিয়া, দ্যাট মিনস এশিয়ার সবগুলোর রোটারেক্ট ডিস্ট্রিক্ট বা রোটারেক্টদেরকে নিয়ে একটি মিলন মেলা হয়, যেটি বাংলাদেশে একবার হয়েছিল। ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়তো বা ইন্ডিয়াতে হয়, কারণ তাদের রোটারেক্টরা বেশি বিডিং করে যে দেশ পায় সেই দেশেই হয় আসলে। তো আমাদের ইচ্ছা আছে আমার ইয়ারে আমরা এই বিটটু করব, যদি সম্ভব হয় বাংলাদেশে এই প্রোগ্রামটি আনার ইচ্ছা আছে আমাদের। আমরা অলরেডি কথা বলেছি দুই ডিস্ট্রিক্টের নেতাদের সাথে। তো এই রোটাশিয়াতে আপনারা অংশগ্রহণ করতে পারেন, যেটি এবছর দিল্লিতে অনুষ্ঠিত হলো। তারপর হচ্ছে আরআই কনভেনশন বা আরআই কনভেনশনে রোটারেক্টদের জন্য একটি প্রি কনভেনশন থাকে। দ্যাট মিনস রোটারি কনভেনশনে যেমন এবছর ইউএসএ হনলুলুতে হওয়ার কথা ছিল, যেটি প্যান্ডামিক সিচুয়েশনে করার কারণে যেটি ফিজিক্যালি হচ্ছে না, ভার্চুয়ালি হচ্ছে, এবং এটার নাম হচ্ছে পোস্ট কনভেনশন। যেহেতু পোস্ট কনভেনশন মানে আরআই কনভেনশন হচ্ছে 20 থেকে 26 তারিখ এই মাসের, আর পোস্ট কনভেনশন হচ্ছে 27 থেকে 28 তারিখ। সো আসলে আরআই কনভেনশনে বা পোস্ট কনভেনশনে জয়েন করা সবার পক্ষে সম্ভব হয় না, কারণ অনেক খরচের বিষয় থাকে, কিন্তু ভার্চুয়ালি যেহেতু হচ্ছে আর ইটস টোটালি ফ্রি। আমি গত 2 দিন আগে সম্ভবত লিঙ্ক গুলো দিয়েছিলাম আমার ফেসবুকে, আপনারা হয়তোবা চাইলে আমি আবার দিতে পারি। সো এখানে হচ্ছে যে
আপনার রেজিস্ট্রেশনটি করে এই আরআই পোস্ট কনভেনশনে অ্যাটেন্ড করতে পারেন। তারপর হচ্ছে প্রতি বছর এবছর যদিও হয় নাই, আমি রিয়ার সাথে কথা বলেছিলাম হচ্ছে না, সেটা হচ্ছে আমাদের IDYP ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ইউথ এক্সচেঞ্জ প্রোগ্রাম। এটি আসলে খুব একটা লোভনীয় একটা প্রজেক্ট বা প্রোগ্রাম। এটি হচ্ছে যে আমাদের ডিস্ট্রিক্ট থেকে হয়তো আমরা একটা টিমকে অন্য ডিস্ট্রিক্টে পাঠাই, ম্যাক্সিমাম ক্ষেত্রে ইন্ডিয়া বা নেপালে হয়, যেহেতু এখানে ট্রাভেল কস্টটা কম, আমাদের জন্য সুবিধা হয়। হয়তোবা 10 জন 12 জন একটা টিমকে আমরা পাঠাই, তারা ওখানে 5 দিন বা 7 দিনের টোটাল তারা ওখানে তাদের থাকা খাওয়া, দ্যাট মিনস ট্রাভেল কস্ট এভরিথিং তারা ওখানে বেয়ার করে। ফিডব্যাকে আমরাও, তারা আবার আমাদের দেশে একটা টিমকে পাঠায়, আমরা তাদেরকে হোস্ট করে থাকি। সো এই টিমে আপনি অন্তর্ভুক্ত হতে পারেন, সেটি অনেক বড় একটি অপরচুনিটিস হবে, কারণ তারা আপনাকে যে পরিমাণ ফ্যাসিলিটিস দিবে বা যে পরিমাণ তারা আপনাদেরকে সুযোগ তৈরি করে দিবে, যেটি হয়তো আপনি ইন্ডিভিজুয়ালি ওই দেশে ঘুরতে গেলে সেই সুযোগ সুবিধাটি পাবেন না। হয়তো আপনার ইন্ডিয়ার কোনো গভর্নমেন্ট অফিসিয়াল বা ওই অঞ্চলের যে মিউজিয়াম গুলো আছে যেখানে হয়তো আপনি নর্মালি অ্যাক্সেস পাবেন না, সেটা কিন্তু রোটারির মাধ্যমে গেলে আপনি অ্যাক্সেসটি পাবেন। এরপর আছে আরআইতে আমাদের রোটারি ইন্টারন্যাশনাল বিভিন্ন স্কলারশিপ দেয়, রোটারি পিস ফেলোশিপ দেয়, এই পিস ফেলোশিপের জন্য আপনি অ্যাটেন্ড করতে পারেন। তারপর হচ্ছে যে আমরা চাইলে মুন আয়োজন করতে পারি, মডেল ইউনাইটেড নেশন অ্যাসেম্বলি, সেটা আমরা ভার্চুয়ালি করলে জয়েন্টলি করতে পারি অন্যান্য দেশের ক্ষেত্রে। আর ফিজিক্যালি করলে হয়তো বা আমরা লেটার আমন্ত্রণ জানাতে পারি অন্য ডিস্ট্রিক্টকে, হয়তো বা যদি এটা খুব বড় করে বা খুব প্ল্যান মাফিক করা যায়, সেক্ষেত্রে হয়তো বা ইন্টারন্যাশনালি অন্য ডিস্ট্রিক্টের সাথে জয়েন্টলি করা যায়। সেই দেশ থেকে কোনো পার্টিসিপেন্ট বাংলাদেশে আসলো, বা ওই দেশে ইন্ডিয়াতে বা নেপালে বা অন্য কান্ট্রিতে হলে আপনারা বাংলাদেশ থেকে কয়েকজন যা পার্টিসিপেট করলেন, এরকম হতে পারে। তারপরে আরেকটি বিষয় খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমাদের যে অন্যান্য ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো আছে, যেমন ইন্টারন্যাশনাল আরো অনেক ক্লাব আছে, যেমন লিও ক্লাব, অ্যাপেক্স ক্লাব, রেড ক্রিসেন্ট, যাদেরও কিন্তু সারা পৃথিবী ব্যাপী তাদের নেটওয়ার্ক আছে, যদিও আমরা পৃথিবীর সবচেয়ে পুরাতন সংগঠন। সো আমরা তাদের সাথেও সম্পর্ক রাখতে পারি, তাদের সাথে আলাপ আলোচনা করতে পারি, জয়েন্টলি প্রজেক্ট করতে পারি। সো এটি হচ্ছে বিষয়। আর রোড ট্র্যাকদেরকে কিন্তু বলা হয়েছে লোকাল এবং গ্লোবাল যে চ্যালেঞ্জেস গুলো আছে সেগুলোর জন্য সাস্টেইনেবল সলিউশন বের করতে, যেমন একটা সলিউশন বের করতে যেটা অনেক লং লাস্টিং, মানে লোক দেখানোর কোনো প্রজেক্ট প্রোগ্রাম না। সো রিসেন্ট যে ঘটনাগুলো ঘটে, সেক্ষেত্রে রিসেন্ট যে প্রবলেম গুলো হয়, যেমন ইন্ডিয়াতে কিছুদিন আগে একজন অ্যাক্টর সুইসাইড করার পরে কিন্তু সারা পৃথিবী, বিশেষ করে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে মোটামুটি একটা শোরগোল পড়ে গেছে, এবং রোটারি অনেক প্রজেক্টে কিন্তু ওইটার জন্য হ্যাং হয়ে আছে। আমরা গতকাল যেটা RIPC নমিনির সাথে মিটিং করার পরে শুনতে পেলাম। তারপরে হচ্ছে আমেরিকাতে আমাদের কৃষ্ণাঙ্গ, দ্যাট মিনস বর্ণবাদী একটা আন্দোলন চলছে। তো এগুলো কিন্তু গ্লোবাল প্রবলেম, সারা পৃথিবীতেই আছে এই বিষয়গুলো, দ্যাট মিনস মেন্টাল হেলথ নিয়ে, তারপর হচ্ছে এই বর্ণবাদী আচরণগুলো। এইগুলোর জন্য কিন্তু আসলে শুধু একদিনের বিক্ষোভ বা স্ট্যাটাস দেয় কিন্তু শেষ কথা না, এটার জন্য আসলে সাস্টেইনেবল কিছু করা উচিত যাতে ভবিষ্যতে এই কাজগুলো না হয়। তো সেক্ষেত্রে হয়তো আপনারা এরকম কোনো ইনোভেটিভ প্রজেক্ট প্রোগ্রাম আইডিয়া বের করতে পারেন, আপনারা এটার রুটে যেতে পারেন, আসলে ঘটনার সূত্রপাত কোথা থেকে বা কেন, কি কারণে হচ্ছে, বা এটা হিস্ট্রিটা কি, এটার সলিউশনটা কি, এই বিষয়গুলো নিয়ে আপনারা জয়েন্টলি ইন্টারন্যাশনালি বিভিন্ন দেশের ক্লাবগুলোর সাথে, কারণ আমরা আমাদের দেশের পার্সপেক্টিভ একরকম চিন্তা করছি, যেটা হয়তো বা পৃথিবীর অন্যান্য অঞ্চলের মানুষগুলো তারা কি ভাবছে বা তারা কি চিন্তা করছে, তাদের দেশে প্রবলেম গুলো কোন ভাবে আসছে, এই বিষয়গুলো যদি আপনারা মিউচুয়ালি আলাপ আলোচনা করে বা কোনো সেমিনার, সিম্পোজিয়াম, অনলাইন হতে পারে, ফিজিক্যালি হতে পারে, এভাবে আয়োজন করেন এবং আলোচনা করেন, সেক্ষেত্রে হয়তো একটা বেটার সলিউশন চলে আসতে পারে। তারপর হচ্ছে যে বাংলাদেশে আপনি হয়তো আপনার ক্লাবে কোন একজন গেস্ট স্পিকার আনতে পারেন, হয়তোবা তিনি একজন ফরেনার হতে পারে, একজন ফরেন সিটিজেন হতে পারে, তার দেশের গল্পগুলো শুনতে পারেন, তাহলে হয়তোবা ওই দেশ সম্পর্কে জানা হবে। আরেকটি খুব ইম্পর্টেন্ট মনে হয় আমার কাছে, সেটা হচ্ছে যে হয়তোবা আগেকার দিনে আমরা বাংলা সেকেন্ড পেপার হয়তো পড়ছি, সেটা হচ্ছে যে পেন ফ্রেন্ড বা কলম বন্ধু, তাই না? সো এটাতে আসলে এখন খুব সহজে আপনি অন্য দেশে একজন রোড ট্রাক্টরকে আপনি মেইল করতে পারেন, এখন তো চিঠির যুগ চলে গেছে, তারপর যদি চিঠি পাঠান, এটা আমার কাছে মনে হয় অনেক বেশি আসলে স্মৃতিময় হয়ে থাকবে আপনার রোড ট্রাক্টরের জন্য। আমরা যে ক্লাব বুলেটিন বের করি, সেটা জয়েন্টলি ক্লাব বুলেটিন বের করতে পারি,
পৃথিবীর অন্য একটি দেশের, ইউএস এর একটি দেশের, তাদের সাথে আপনি ক্লাব বুলেটিন জয়েন্টলি বের করলেন, সেখানে হয়তো বা ওই দেশের তার সিটির হিস্টোরিক্যাল প্লেস গুলো স্থান পাবে, আমার দেশের বা আমি যে অঞ্চলের ক্লাব করি সেই অঞ্চলের বা সেই শহরের হিস্টোরিক্যাল বিষয়গুলো আমরা পরস্পর এক্সচেঞ্জ করতে পারি। এটা একটা কালচারাল এক্সচেঞ্জ হয়, সাংস্কৃতিক বিনিময় হয়। আরেকটা বিষয় হচ্ছে যে ইন্টারন্যাশনাল রায়লা হয়, যেমন আমরা হচ্ছে যে আমাদের ডিস্ট্রিক্টে যেমন রায়লা হয়, এরকম সারা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে কিন্তু রায়লা হয়। গত কয়েক মাস আগেও বাংলাদেশের রাজশাহী অঞ্চলে কয়েকজন রোটারেক্টররা তারা কলকাতার একটি ইন্টারন্যাশনাল রায়লাতে অ্যাটেন্ড করলেন, এবং আমাদের দুজন রোটারেক্টর, আমি দুজনকে ব্যক্তিগতভাবে চিনি। আমাদের পাস্ট ডিআরআর শাহ মোহাম্মদ তাকবীর ভাই, তিনি কানাডাতে হচ্ছে ইন্টারন্যাশনাল রায়লাতে অ্যাটেন্ড করেছিলেন, এবং আমার কলিগ প্রেসিডেন্ট মাহমুদুল হাসান ইয়াং প্রিমিয়ারের, তিনি ইউএসএ তে ইন্টারন্যাশনাল রায়লাতে অ্যাটেন্ড করেছিলেন। তো এরকম কারো সুযোগ থাকলে তারা অ্যাটেন্ড করার জন্য চিন্তা করতে পারে, অথবা যারা অ্যাটেন্ড করছে তাদের কাছ থেকে এক্সপিরিয়েন্সটি শুনতে পারে যে তাদের এক্সপিরিয়েন্সটি কেমন। যে আমার রোটারেক্টের জীবনে প্রথম দিকে আমার তাকবীর ভাইয়ের কাছ থেকে আসলে তার ইন্টারন্যাশনাল রায়লার এক্সপিরিয়েন্সটি শোনার সৌভাগ্য হয়েছিল। প্রায় 1 ঘন্টা তিনি একটা স্পিচ দিয়েছিলেন, এবং তার ওই স্পিচ থেকে আমি অনেক বেশি মোটিভেটেড হয়েছিলাম রোটারেক্টে কন্টিনিউ করার জন্য বা আরো অ্যাক্টিভলি থাকার জন্য। সো আপনার ক্লাবে এরকম আপনি স্পিকারদেরকে আনতে পারেন যারা ইন্টারন্যাশনালি অনেক বেশি মুভ করে, বিভিন্ন দেশে ভিজিট করে রোটারেক্টের পারপাসে। বাংলাদেশে একজন রোটারেক্টর আছে জিয়াউদ্দিন হায়দার শাকিল, 328 ট্যুর, যিনি অলমোস্ট ইউরোপে ম্যাক্সিমাম কান্ট্রিতে, ইন্ডিয়াতে, বিভিন্ন দেশে, মালদ্বীপে, অনেক দেশে তিনি ভিজিট করেছেন রোটারেক্ট পারপাসে। তিনি কি ফ্যাসিলিটিস গুলো পেয়েছেন বা কিভাবে যোগাযোগ করেছেন, আপনি তার সাথে শুনতে পারেন বা তার সাথে আলাপ করতে পারেন। দ্যাট মিনস হচ্ছে যারা এই ইন্টারন্যাশনালি তারা অনেক বেশি ইনভলভ, অনেক বেশি তারা সুযোগ সৃষ্টি করেছে, তাদের সাথে আলাপ করতে পারেন এবং নিজেও সেই সুযোগগুলো নিজের মতো করে তৈরি করতে পারেন। তাহলে আমার কাছে মনে হয়, যেহেতু আমরা একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, আমরা যত ইন্টারন্যাশনাল নিজেরা মুভমেন্ট বাড়াবো, তত নিজেরা উপকৃত হবো, বাংলাদেশের রোটারেক্ট অঙ্গন আরো বেশি শক্তিশালী হবে। তবে এর ক্ষেত্রে সবচেয়ে বড় যে ব্যারিয়ারটি আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিলস। আমার অনেক সময় যোগাযোগ করতে ভয় লাগে যে আল্লাহ, আমি যে ইংলিশ বলি, বাংলা ইংলিশ বলি, ও তো অনেক ভালো বলে, ওর সাথে আমি যোগাযোগ করবো লজ্জায় না। এই সংকোচটি আসলে দূর করে ফেলতে হবে, কারণ আপনি যখন বলবেন, তার সাথে কথা বলবেন, কমিউনিকেট করবেন, আপনার স্কিলসটি আরো বাড়বে। আজকে যে অবস্থায় আছে, 1 বছর পরে কিন্তু সেই প্রবলেম থাকবে না। সো একবার যোগাযোগ করেই দেখবেন যে আপনার এই নার্ভাসনেস বা আপনার যে জড়তা, সেটি অনেক কাটিয়ে উঠবে এবং আপনার স্কিলস অনেক বাড়বে। সো ইন্টারন্যাশনালি যত বেশি মুভ করবেন, আমার কাছে মনে হয় আপনার কমিউনিকেশন স্কিলস বাড়বে, এবং যেটি আপনার ক্যারিয়ারে বা বিজনেসে বা অন্যান্য জায়গায় অনেক বেশি হেল্প করবে। কারণ আপনি সাপোজ একটা মাল্টিনেশনাল কোম্পানিতে জব করলেন, বা অথবা গভর্নমেন্ট জবই করেন, অথবা বিজনেস করেন, আপনাকে কিন্তু ফরেনারদের সাথে যোগাযোগ করতে হতে পারে, তাদের সাথে বিজনেস মিটিং এ অ্যাটেন্ড করতে হতে পারে। সো রোটারেক থেকে যদি এই কালচারটি আপনার যদি আপনি প্র্যাকটিস করে যান, তাহলে আমার কাছে মনে হয় প্রফেশনে, ক্যারিয়ারে অনেক বেশি সাকসেসফুল হতে পারবেন। ধন্যবাদ ভাইয়া। আপনার জাকারিয়া, অনেক বেশি বলে ফেললাম মনে হয়, হয়তোবা সবাই বোরিং ফিল করতেছে যে ভাই শুধু বক বক করতেছে। আসলে না ভাইয়া, অনেক ইনফরমেটিভ ছিল সেশনটা ভাইয়া। আমি নিজে অনেক কিছু শিখছি। যদি হচ্ছে প্রথম থেকে মিলাচ্ছিলাম যে আমি গত 1 বছরে কি কি করছি আর ভাইয়া কি কি নতুন বলতেছিল, আমিও মানে ম্যাক্সিমাম জিনিসগুলোই নতুন পাচ্ছি, যেগুলো হচ্ছে বছরের শুরুতে পাইলে হয়তো আরো কিছু করতে পারতাম। থ্যাংক ইউ ভাই আপনাকে এত সুন্দর একটা সেশন নেওয়ার জন্য। আমি আর 1টা থেকে 2টা কোশ্চেন নেবো, যদি কারো কোশ্চেন থাকে। কারো কি কোনো কোশ্চেন আছে? আমি পরিচয় করে দিই, আমার ইয়ারের একজন প্রেসিডেন্ট উপস্থিত আছেন, 2021-22 সালের প্রেসিডেন্ট আহসানুর রহমান জিম, রোটারি ক্লাব অফ ঢাকা কমার্স কলেজের। জিমকে আমি পরিচয় Hello everybody, this is Sheikh Ahsanur Rahman Jim, President 2021. Thank you so much for inviting me. আমিও শুনছি আর কি, আমি অ্যাকচুয়ালি একটু বাইরে গেছিলাম একটু কাজের জন্য, যার জন্য আমার একটু দেরি হয়েছে। তো স্পেশালি থ্যাঙ্কস ফর this organizing this program.
এন্ড মোস্তাফিজ ভাইকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে পার্সোনালি ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। না আমি যেহেতু তোমরা অনেক বেশি সময় পাচ্ছ, যদি তোমরা আরো বেশি শিখো ইনশাল্লাহ তোমাদের ইয়ারটি আরো বেশি সাকসেসফুল হবে। যাই হোক, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মাহমুদা আছে প্রেসিডেন্ট ইলেক্ট রাজধানী ঢাকার, অনেক বেশি অ্যাক্টিভ। আমার কাছে মনে হয় জাকারিয়া বছর অনেক ভালো করেছে, মাহমুদা আগামী বছর আরো অনেক বেশি ভালো করবে। ইনশাআল্লাহ ভাইয়া। সদ্য বড় ভাই এডিয়ারা রিফাত ভাই আছেন। তারপরে হচ্ছে যে নতুন একটি ক্লাব রোটারি ক্লাব আলোকিত ঢাকা, এই ক্লাবটির প্রতি আমার অনেক বেশি মায়া কাজ করে, কারণ শুরু থেকেই আমি এই ক্লাবটি ফর্মিং এর ক্ষেত্রে আমার ভূমিকা ছিল। রোটারি ক্লাব তাহসিন নিমো আছেন, আশা করি তিনি অনেক ভালো করবেন, অনেক অ্যাক্টিভ। খুব সুপার অ্যাক্টিভ প্রেসিডেন্ট ইলেক্ট রিফাত আছে, সে সবখানেই তাকে আমি দেখি এবং আমার প্রিয় একজন মানুষ। শিবলি সাদিক আছে রেশমনগর প্রেসিডেন্ট ইলেক্ট। আমার একটা স্টুডেন্ট আছে আশিকুল ইসলাম সৈকত, রোটারি ক্লাব ডিন উত্তরার। এবং আরো যারা আছো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং জাকারিয়াকে তো আবারও অসংখ্য ধন্যবাদ, কারণ সেই কোয়ারেন্টাইন সময়টিতে প্রপার, আমার কাছে মনে হয় একজন পেশেন্ট হিসেবে প্রপার ইউটিলাইজ করেছে। তিনি যে প্রজেক্ট বা কোয়ারেন্টাইন ওয়ার্কশপ গুলো করেছে প্রত্যেকটাতেই আমি হয়তো আমি নিজেকে মনে করি যে আমি অত ভালো বলতে পারিনি, বাট আমি বিভিন্ন বিষয়ে তার যে ট্রেনিং সেমিনার গুলো ছিল অ্যাটেন্ড করেছিলাম, যারা স্পিকার ছিল সবাই আসলে যার যার ফিল্ডে সাকসেসফুল, এবং রোটারেক্টর হয়তো বা আরো অন্যান্য ফিল্ড সম্পর্কে বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পেরেছে। স্পেশালি কিভাবে একজন ভালো কলাম লেখক হওয়া যায় বা ভালো লেখা যায়। ঢাকার যে একজন কলাম লেখক, সে অনেক সুন্দর লেখে। ইনশাল্লাহ আমরা প্ল্যান করব এই বিষয়গুলো রোটারেক্টদের মাঝখানে আরো কিভাবে ছড়িয়ে দেওয়া যায়। ইনশাল্লাহ ভবিষ্যতে একসাথে কাজ করা হবে, এবং সবাইকে আরো অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আরেকজন জয়েন করলেন প্রফেসর মামুন, আমার কলিগ এবং রোটারি ক্লাব অফ ঢাকা নর্থ সাউথের প্রেসিডেন্ট ইলেক্ট। মামুন ভাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি এবং জাকারিয়া বলবো অনুষ্ঠানটি এখানেই ফরমালিটি শেষ করার জন্য। ধন্যবাদ ভাইয়া আপনার এই ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো আমাদের প্রত্যেক পার্টিসিপেন্টকে যারা সেই আমাদের শুরু থেকে এখন পর্যন্ত আছেন। আমাদের পাঁচটি সেশন আমরা ফিজিক্যালি করতে পারি, 6টা ভার্চুয়ালি ছিল, সেটা ইন্টারন্যাশনালি ছিল, যার কারণে আমরা হয়তো অনেকেই পাই নাই সেখানে। তো আমাদের এই 5টা সেশনে মানে আজকে যারা আছেন তারা ম্যাক্সিমাম সেশনগুলোতেই ছিলেন, দেখলাম। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ থাকবো। আর আজকের মতো এখানে সেশন শেষ করতেছি। সম্ভবত এটাই আমার ইয়ারের সবার লাস্ট প্রোগ্রাম হিসেবে হয়তো স্মৃতিতে থেকে যাবে, এবং ভাইয়াকে ভাইয়াকে আমার সাথে পেয়েছি, এই জন্য আমি ভাইয়াকে অনেক ধন্যবাদ, ভাইয়ের কাছে অনেক কৃতজ্ঞ থাকবো। আমি এখানেই হচ্ছে ফর্মাল সেশন শেষ করতেছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম জাকারিয়া ভাই, আল্লাহ আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। আমি একটু লেটে জয়েন করেছি। ধন্যবাদ ভাইয়া আপনাকে। ধন্যবাদ মোস্তাফিজ ভাই সহ সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।